ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। ইন্সপায়ারিং বাংলাদেশের রেগুলার লাইভ 10 PM লাইভ দ্য ইন্সপায়ারিং শো চলো বাংলাদেশের 32তম এপিসোডে আজকে আমরা সিজন 2 শুরু করতে যাচ্ছি জুলাইতে, এবং প্রি সিজন 2 আমরা কিছু লাইভ করছি, যেখানে কিছু অসাধারণ মানুষদেরকে এনে আমরা লাইভ করছি, তাদের স্টোরি থেকে শুরু করে হোয়াট দে আর ডুইং ইন দিস ডেজ, এই গল্পগুলো শুনি, এবং হাউ দে আর ইন্সপায়ারিং আওয়ার কমিউনিটি, ওই গল্পগুলো আমরা আজকে শেয়ার করি এবং সবার থেকে শুনি। আজকে এসছে হচ্ছিল দুইজন, টু অফ মাই ফেভারিট পার্সন বলতে পারেন, কাজী সাবির ভাইকে স্পোর্টস ইন্ডাস্ট্রি বলেন বা মানে আমাদের এই জেনারেশনে সবাই চিনে, খুবই জনপ্রিয় কাজী সাবির ভাই। হি ইজ কো-ফাউন্ডার অফ ইমাগো স্পোর্টস মার্কেটিং কনসালটেন্সি লিমিটেড। এট দ্য সেম টাইম উনি খুব জনপ্রিয় হোস্ট একজন, ক্রিকেট নিয়ে যে কাজ করে। আর আরেকজন আছে আমাদের রকস্টার ফারশিদ আলম, এবং ফারশিদ ভাই ইজ এ সিঙ্গার, এট দ্য সেম টাইম ইজ এ মিউজিক জার্নালিস্ট। আপনাদের দুইজনকে ওয়েলকাম আমাদের ইন্সপায়ারিং বাংলাদেশের রেগুলার লাইভ দ্য ইন্সপায়ারিং শো চলো বাংলাদেশে। কেমন আছেন আপনারা? বলবি? হ্যাঁ, কাজী সাবির ভাই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, সাবির অ্যাকচুয়ালি থাকলে কথা কম বলা হয় আর কি আমাদের গ্রুপে, যেটা হয়ে আসছে। যাক, তুই বল, সমস্যা নেই। না, যেটা হচ্ছে যে আগে একটু বলে দিই যে আমি আর ফারশিদ আমরা উই লিটারালি গ্রো আপ টুগেদার, তো এই জন্য ওকে ওই ফর্মালি আপনি বলা বা এটা বলা খুব ডিফিকাল্ট হবে। সো এটা আসলে ডিফিকাল্ট। হ্যাঁ, তুই বলি, তো এটা জাস্ট দাও যে প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যে আপনারা কেমন আছেন, আপনি কেমন আছেন? যদি সত্যি বলি, একদম সত্যি ভালো নেই। লকডাউনের শুরুতে ওই মোটিভেশন গুলা, হ্যাঁ দিস টু শ্যাল পাস, আমরা পারবো, ভালো কিছু হবে, এগুলা ধরে 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 যখন মে মাস আসলো, আই ওয়াজ এক্সপেক্টিং যে জুন মাসে আসলে কিছুটা আবার ওই আগের অবস্থায় ফিরে যাওয়া একটা রিবিল্ডিং প্রসেস হবে, এবং জুলাই থেকে হয়তো আরেকটু বেটার, দেন অগাস্ট সেপ্টেম্বর ভালো। কিন্তু এখন এখানে দাঁড়িয়ে আমি খুবই স্কেয়ার্ড, সত্যি কথা, নিজেকে নিয়ে, নিজের ফ্যামিলিকে নিয়ে, আমার দেশকে নিয়ে। সো যদি একটা কথা বলি যে রাইট নাও আই এম স্কেয়ার্ড। অমিত, প্লিজ। অলরাইট, তো ফারশিদ ভাই কেমন আছেন? স্কেয়ার্ড আসলে, হ্যাঁ স্কেয়ার্ড তো, চিন্তা ওইদিকে যখন চিন্তা যায়, টু বি অনেস্ট আমি ওইদিকে খুব একটা আমার মনটা আমি ওইদিকে দেই না। কারণ কি? কারণ এই ভয়টা করে বাড়িতে বসে এই ভয়টা করে লাভ নেই। খালি একটু মাথায় রাখছি যে আজকে এতজন শনাক্ত কিংবা এতজন মারা গেছে, সেটা শুনে তো খারাপ লাগেই, এতজন মারা গেছে। সব থেকে বেশি যে জিনিসটা খারাপ তখন লাগে যখন শুনি কোনো চিকিৎসক মারা যাচ্ছে, ডাক্তার মারা যাচ্ছে। হ্যাঁ, এমনিতেই কিন্তু আমার একটা মানে দুশ্চিন্তা এই প্যান্ডেমিকের আগে থেকে সবসময় হতো যে ভালো ডাক্তার কিন্তু আমরা কিন্তু মানে সহজে কিন্তু পাই না। আমরা কিন্তু সবসময় দেখবেন একটু পরিচিত ডাক্তার খুঁজি সবসময়। হ্যাঁ, আপনার একটা কিছু হলো, ভাই আমার একটা ভালো অর্থোপেডিক ডাক্তার দেন, আমরা কিন্তু এটা সবসময় খুঁজি। তো সেখানে যখন দেখছি এত ডাক্তার মারা যাচ্ছে, আমি গত পরশুদিন বোধহয় 4জন ডাক্তারের এবং একজন নার্সের মৃত্যু সংবাদ শুনলাম। এইটা সব থেকে বেশি আমাকে খারাপ লাগছে। এছাড়া এমনি বাড়িতে আছি, ফ্যামিলির সাথে আছি, যতটুকু মানে ট্রাইং টু মেক দ্য বেস্ট আউট অফ ইট আর কি। সেটা যেভাবেই হোক, সেটা গান বাজনা নিয়ে হোক, সেটা চুপ করে বসে হোক, কিংবা 1 ঘন্টা ঘুমিয়ে হোক, মুভি দেখে হোক, যেভাবে থাকার যায় চেষ্টা করে যাচ্ছি। অসাধারণ ফারশিদ ভাই। আর আমরা জিনিসটা দেখছি যে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন লাইভ প্রোগ্রাম যেগুলো হচ্ছে, আমরা দেখছি যে বিভিন্ন টপিকে কথা হচ্ছে। মানে আমাদের প্রেক্ষাপটটা একটু ডিফারেন্ট। আমরা ইন্সপায়ারিং বাংলাদেশে আমরা একটি কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম রেডি করতে যাচ্ছি এবং খুব শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছি। আমরা সুস্থ কন্টেন্ট এবং স্বাভাবিক কন্টেন্টের কিন্তু খুবই অভাব বাংলাদেশে এবং সোশ্যাল মিডিয়াতে যদি বলি। যেমন সাবির ভাইয়ের কিছু লাইভে আমি দেখেছি যে কিছু কাট, কিছু ক্লিপস এত ভাইরাল হয়েছে যেগুলা মূল যে লাইভ ওইটার থেকে ভিউ বেশি। সো এই জিনিসটা কেন হয় সাবির ভাই, আপনি যদি বলেন। আপনি বুঝতে পারছেন আমি কোন জিনিসটা কথা বলছি? অবশ্যই, মানে এটা কন্টেন্টের লুকানোর কিছু নাই, যে ওইটা একটু বলা দরকার। খালেদ মাহমুদ সুজন ভাই
উনি আসলে অ্যাক্সিডেন্টলি স্ক্রিনে স্মোকিং করছিলেন, ওটা দেখানো হয়ে গেছে এবং এটা ওনার কিন্তু কোনো দোষ নাই, টু বি অনেস্ট। হ্যাঁ, ইট ওয়াজ আ মিসআন্ডারস্ট্যান্ডিং, টেকনিক্যাল গ্লিচ। আমি অনেকদিন ধরে টিভিতে কাজ করি, সিন্স ছোটবেলাটা বাদ দিলে 2006। আমি এত পপুলারিটি পাই নাই যতটা এই ভিডিওর কারণে হয়েছে, যেখানে আই হ্যাড নাথিং টু ডু, মানে আমি কিছুই করার ছিল না। সো আমি ইমরান ভাই আপনাকে একটা ইন্টারেস্টিং কাহিনী বলি। তো আমি একটা প্ল্যাটফর্মে একটা কাজের জন্য ফোন দিলাম, আমি বললাম ভাই প্লিজ আমাকে এটা 2 দিনের মধ্যে করে দেন। তো ওই লোক বলছে না এটা 2 দিনের মধ্যে করা যাবে না। আমি দেখেন আমি তো বাসা থেকে বের হই নাই। তো উনি আমাকে বললো যে আপনি কি করেন? আমি বললাম যে আপনি কি ওই ভিডিওটা দেখেছেন সুজন ভাইয়ের? ওই ভিডিওর মাঝখানের ছেলেটা আমি। বলে ও আচ্ছা ভাই শোনেন শোনেন, 5 মিনিট পরে ফোন দেন, আমি করে দিব কাজটা, অসুবিধা নেই। তো আমি এই ধরনের পার্টস কখনো পাই নাই, টু বি অনেস্ট। হ্যাঁ, মানে আমার কমিউনিটিতে আমাকে মানুষজন চিনে, বাট ইটস লেটস ফেস ইট, দ্য ফ্যাক্ট ইজ আমাকে মানুষ চেনে না। তো বাট দিস ইজ ভেরি আনফরচুনেট। আমরা তখন যেটা হয় যে ভালো কাজের আগ্রহটা কমে যায়। কিন্তু দ্যাট বিং সেড, আমি ফার্সিদের সাথে একটা আলোচনা করছিলাম। হুমায়ুন ফরিদি আমাকে একবার একটা কথা বলেছিলেন, আমি বলছিলাম যে আমার কাজ ভালো হয়, কেউ এটা ভালো বলে না। উনি বলেছিলেন এটা তোমার কাছে মনে হয় ভালো হয়, মানুষের মনে হচ্ছে না। মানুষ ভালো কাজ খুঁজেই নেয়, যখন অতটুকু ভালো করবা মানুষ ঠিকই ভালো করবে। সো এইটা আমার আর্গুমেন্ট। হ্যাঁ, আমার আর্গুমেন্টটা দুইটাই, যে ফাইন এই এত ভাইরালের মধ্যেও ভালো কাজ তো দেখছে মানুষ, একেবারে দেখছে না তা কিন্তু বলা যাবে না। সো দ্য কম্পিটিশন ইজ স্টিফ। এখন এর মধ্যে আমাদের অনেক ভালো কাজ করতে হবে। সে ফার্স্ট মিউজিক করছে, অনেক ভালো মিউজিক করছে, আমি ফ্রেন্ড হিসেবে আমি বায়াস, বাট ওর আরো ভালো মিউজিক করতে হবে, যেহেতু এখানে অনেক নয়েজ, আমার অ্যাটেনশন স্প্যান কম। সো এইটা উই হ্যাভ টু ফেস ইট। আমার বললে হবে না দর্শক বোকা, দর্শকের রুচি খারাপ, ও বোঝে না। অডিয়েন্স ইজ এভরিথিং। ইউ নো ইমরান ভাই, ইউ হ্যাভ বিন ইন বিজনেস, দর্শক ইজ লাইক মাই ক্লায়েন্ট। সো সে যা চায় আমার তাই করতে হবে, এবং আমি হয়তো এমন কিছু করবো সেটা সে ভালো হলে অবশ্যই সে ভালো করবে। রাইট রাইট রাইট, এবং আমি টোটালি এগ্রি। ফার্স্ট ভাই কিছু বলে। হ্যাঁ, এইটা মানে হ্যাঁ, ও সাবি তো বললোই যে আমার সাথে এটা নিয়ে কথা হচ্ছিল। এটার বিষয়টা কিভাবে আমি দেখি, আমি গানের এক্সাম্পল দিয়েই বলি। সেটা হচ্ছে যে সং, যেটা আমি একদম বিলিভ করি বাই হার্ট অফ সোল, যে আ সং হ্যাজ আ লাইফ অফ ইটস ওন। হ্যাঁ, সেটা এবং সেটা যত দূর যাওয়ার সেটা তত দূরই যাবে। এটা আমার গানটা যদি 20টা মানুষকে আকর্ষণ করে, তাহলে আমার, এবং অনেক বছর হয়ে যাওয়ার পরে ওই 20টা মানুষই আমার গান, 20 থেকে 21টা 23টা মানুষ সেই গানটা ফলো করছে, শুনতে পছন্দ করছে, তখন আমার বুঝতে হবে যে জিনিসটা এটার হয়তো কথাই ছিল এই কটা মানুষকে অ্যাট্রাক্ট করা। 20 থেকে 100 জন, 200, 300, 500 জন যখন হবে, তখন আমি বুঝবো যে না, এটা লাইফ স্প্যানটা আরো অনেক বেশি। সো একটা জিনিস কিন্তু যে ভাইরাল ব্যাপারটা যে যে কনফিউজ করে আমাদেরকে, সবাই ভাইরাল হতে গিয়ে উই টার্ন আউট টু বি লেম। হ্যাঁ, ভাইরাল বিষয়টা এবং আসল কন্টেন্ট যেটা নিয়ে আপনি বলছেন, এটা করতে হবে। হ্যাঁ, আমরা যারা ফর্মার আছি আমাদেরও বুঝতে হবে যে আমরা ভাইরাল হতে চাই না। আমি তো চাইনি। হ্যাঁ, আই ডোন্ট ওয়ান্ট টু বি ভাইরাল। দিস ভাইরাল থিং ইজ নট ইন মি। আমি এরকম কিছু তৈরি করতে পারি না ইনফ্যাক্ট। হ্যাঁ, তো এই দুইটা বিষয়কে আলাদা করে দেখার ক্ষমতাটা অ্যাকচুয়ালি থাকতে হবে। রাইট, এবং আমি কোশ্চেনটা আমি এই জন্যই করেছিলাম যে যেহেতু আমরা একটা জাতি হিসেবে আমাদের অ্যাক্টিভিটিস বা আমাদের যে টোটাল অ্যাটিটিউড কিন্তু সোশ্যাল মিডিয়াতেই কিন্তু প্রকাশ পায়। সাবির ভাই ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট, আপনি দেখেন যে ক্রিকেট রিলেটেড কত ধরনের আমরা নেগেটিভিটি দেখি যখন ডিফারেন্ট ম্যাচ হয়। আমরা প্লেয়ারদের সাথে পার্সোনালি অ্যাটাক করি যখন ডিফারেন্ট কখনো ম্যাচ হয়। আমাদের অ্যাটিটিউড বা আমরা জাতি হিসেবে কিরকম, আপনার কি মনে হয় না এটা আমাদের সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিটি আমাদেরকে রিপ্রেজেন্ট করে এই জিনিসটা? হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট? বা আমার কাছে একটা জিনিস মনে হয় যে এটা বরাবরই এরকম ছিল। এখন একটা আউটলেট আছে যেখানে আমরা আমাদের নোংরা কুরুচিপূর্ণ মানসিকতার একটা প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি, বাট ইট ওয়াজ দেয়ার সিন্স দ্য বিগিনিং। তখন হয়তো এটা প্রকাশ করতো না। আমি মনে করি না যে গত 20 বছরে আমরা এরকম হয়ে গেছি। এবং এটা শুধু বাংলাদেশ না, আমার মনে হয় যে আমরা কিন্তু বাংলাদেশের কন্টেন্ট নিয়ে বলছি, ভারতে দেখি, পাকিস্তানে দেখি সিমিলার, এবং হয়তো সভ্য দেশগুলোতে কম বা শিক্ষিত দেশগুলোতে যেখানে
শিক্ষা দেওয়ার অনেক বেশি। আমার কাছে একটা জিনিস মনে হয়, ক্রিকেটের কথাটাই বলি ইমরান ভাই, যেখানে সবাই মিস করে যাচ্ছে যে ক্রিকেটটা ইজ আ ফর্ম অফ এন্টারটেইনমেন্ট। আমি এটা ভুলে যাচ্ছি। আমি ভাবছি যে এটাই জীবন মরণ, আমি এটার মধ্যে রেফিউজ খোঁজার চেষ্টা করছি। আমার অফিসে আমি একটা ভালো কাজ পারিনি, বস কথা বলেছে, মেজাজ খারাপ, রাগ ঝাড়ো তামিম ইকবালের উপর। আমি আমার লাইফে ব্যর্থ, রাগ ঝাড়ো সাকিবের উপরে। তো আমার অনেক না পাওয়া। আমি একটা কথা বলি, শুনতে খারাপ লাগবে, সাকিবকে কেন দেখতে পারি না, আবার তামিমকেও কেন দেখতে পারি না। দেখেন খুব কন্ট্রাস্টিং, কিন্তু এটা আমার একটা অবজারভেশন। সাকিবকে দেখতে পারি না এই জন্য, আরে তুই বেটা মাগুরার ছেলে, তুই শাহরুখ খানের সাথে গেলি, মানে তোর এত কি। এক, তামিমকে দেখতে পারি না কেন, তামিম প্রিভিলেজ ক্লাস, তোর তো চাচা মামার কারণে তুই প্লেয়ার। সো আমরা আসলে ডিভাইডেড। তো এই জায়গায় একটা ব্যাপার। আর আমার একটা জিনিস ইমরান ভাই আমার মাথায় ঢুকে না, ইউ আর ইনটু আইটি বিজনেস। আমি এটা বুঝতে চাই, একটা মানুষ, সে আমার ফার্সিদের গান পছন্দ হলো না, আমি নিচে যে লিখলাম যে গানটা আমার একদম পছন্দ হয় না, বস্তা পচা গান, হ্যাঁ এই ছেলে তো গানই গাইতে পারে না, লিখলাম। আর আমি আমার ছবি আলা, আমার নাম আলা প্রোফাইলকে গালি কিভাবে দিই, আমার এই জিনিসটা আমার আমি এটা মানে অ্যাবজর্ব করতে পারি না। যে কারণ মানে এটা নিয়ে ফার্সিদ ভাইয়ের সাথে আমি আগে কথা বলছিলাম, যে ফার্সিদ ভাই আমি আপনার কাছে আসছি, যে আমরা কিন্তু এখন মেন্টাল হেলথ নিয়ে ফোকাস করার সময় এখনই আসছে। আমি মেন্টালি যতটা উইক, যতটা না আমার মধ্যে ওই ব্যাপারটা কাজ করে, আমরা একটা জিনিস বলি যে না পাওয়ার হতাশা আমাদের সবাইকে পোড়ায়। এই যে একটা যে ব্যাপার আছে, ওই ব্যাপারটা কিন্তু আমরা আমাদের সোশ্যাল মিডিয়াতে কিন্তু বেশিভাবে ফোকাস করি। কিভাবে ফোকাস করি দেখেন, আমাদের মধ্যে কিন্তু কোঅপারেশন বলেন বা কোঅপারেশনের যে কোলাবোরেশনের যে মেন্টালিটি, ওটা কিন্তু একেবারেই নাই। যেমন আমরা কখনোই কোনো জিনিস প্রমোট করি না, ভালো জিনিস প্রমোট করি না। ফার্সিদ ভাই কিছুদিন আগে একটা গান বানাইছে, আমার খুব ভালো লাগছে, আমি 2 জায়গায় শেয়ার করছি। ইটস আউট অফ মাই মানে ভালো লাগা থেকে। এটা কিন্তু এমন না যে জিনিসটা আপনি আমাকে বলছেন দেখে আমি শেয়ার করছি। বাট আমরা কিন্তু এই জিনিসগুলো করা থেকে, আমি জানি না কোন কারণে আমি বিরত থাকি। যেমন সাবির ভাইয়ের স্ট্যাটাস আমার খুব ভালো লাগে, এবং ওই জিনিসটা কিন্তু আমি খুব ভালো লাগে, এবং সামহাও উই ক্যান রিলেট, কারণ আমরা যারা লাইক মাইন্ডেড মানুষ, যেভাবে আমরা এই জিনিসগুলোকে দেখি। কিন্তু ওর মধ্যেও দেখি যে অনেক মানুষ নেগেটিভিটিটা খুঁজে পায়। আমি জানি না যে কেন খুঁজে পায় বা খুঁজে পাওয়ার কারণটা কি। এক্ষেত্রে একটা বড় ব্যাপার যে আমাদের আর্থসামাজিক ব্যবস্থা এবং আমাদের যে মেন্টালিটি আমাদেরকে কিন্তু এই জিনিসটা করতে প্রভাবিত করে। এটা আমার সম্পূর্ণভাবে অ্যানালাইসিস। এবং আমরা আরেকটা জিনিস মনে করি যে আপনি যে বললেন যে সাকিব মাগুরা থেকে এসে কেন তুই শাহরুখ খানের সাথে গিয়ে ইয়া করবি, ওই জিনিসটা আসে হচ্ছিল আমাদের মধ্যে কিন্তু ওই জাজমেন্টাল, আমরা কিন্তু জাতি হিসেবে অনেক জাজমেন্টাল। আপনি এরকম চুল রাখছেন কেন, এই ব্যাপারে কমেন্ট করার কিন্তু অনেক মানুষ আপনি মনে হয় পেয়ে গেছে, ঠিক আছে? তো এই জিনিসটা আমি কেন করব, আমাদের মূল লক্ষ্য সাবির ভাই বা ফারশিদ ভাই, আমরা যে ইন্সপায়ারিং বাংলাদেশ প্ল্যাটফর্মটা লঞ্চ করতে যাচ্ছি, ইটস অ্যান অ্যাপ, ইটস বোথ iOS অ্যান্ড্রয়েড অ্যাপ, এট দ্য সেম টাইম ইটস আ ওয়েব অ্যাপ। যে আপনি আগে যখন আমরা ফেসবুকে ছবি আপলোড করে কথাবার্তা শেয়ার করতাম, আমরা ওই প্ল্যাটফর্মটা মানুষকে দিতে চাই টু লেট দেম আন্ডারস্ট্যান্ড যে আমরা জাতি হিসেবে কিন্তু আমাদের অনেক অর্জন আছে। এই অর্জনগুলা কিন্তু আমরা কখনো বলি না বা বলতে চাই না, বা বলার কোনো প্ল্যাটফর্ম থাকে না। আমরা ট্রল করতেই কিন্তু ব্যস্ত থাকি। ওই যে আপনার যে ভিডিওটা ভাইরাল হয়েছে, ওই ভাইরাল ভিডিওটা কিন্তু আমরা নিজের থেকে শেয়ার দিচ্ছি আউট অফ কিউরিয়াসিটি, আউট অফ ফান। সো আমরা ফান ভার্সেস হ্যাপিনেসের মধ্যে ব্যালেন্স করতে পারি না। হোয়াট মেক্স ইউ হ্যাপি অ্যান্ড হোয়াট মেক্স ইট রিয়েলি ফানি, ওই ব্যাপারটাকে ইনব্যালেন্স করতে পারি না দেখে মনে হয় এই জিনিসটা হচ্ছে। ফারশিদ ভাই একটা জিনিস কিন্তু সাবির, তুই বুঝবি বিষয়টা ভালো, সেটা হচ্ছে যে আমাদের দেশের মানুষের সেন্স অফ প্রপোর্শন কিন্তু খুব কম। সেন্স অফ প্রপোর্শন কম, সেন্স অফ পার্সোনাল স্পেস কম। হ্যাঁ, কোন জিনিসটা আমার একটা মানুষকে বলা উচিত না। হয়তো দেখা যাচ্ছে যে জাজ করছে যে সাকিব আল হাসান হচ্ছে মাগুরা ছেলে, হ্যাঁ সে ফেসবুকে লিখে দিল, সাকিব আল হাসান সামনে গেলে কিন্তু হা হয়ে যাবে, জ ড্রপ করবে। হ্যাঁ আমারই জ ড্রপ হয়েছে। হ্যাঁ, কিন্তু সে ফেসবুকে জাস্ট বিকজ হি ইজ নট ইন ফ্রন্ট অফ হিম, হ্যাঁ সে কিন্তু এই পার্সোনাল স্পেসটা ইনভাইট করবে।
this is lack of lacking sense of proportion and sense of personal space. এই বিষয়গুলো একেবারে জানা নেই কিন্তু আমাদের। হ্যাঁ, মানে যেমন আমি মানে এখন আমার শ্বশুর বাড়িতে ছোট একটা মেয়ে কাজ করে, তো কিছুদিন যাবৎ শুনতে পাচ্ছি যে একটু খারাপ আচরণ করছে। হ্যাঁ, তো আমি শুনলাম, তো আমার ওয়াইফ বলছে যে ওকে একটু বোঝাও এটা। আমি নিজে নিজে পরে চিন্তা করলাম যে আসলে বিষয়টা কি, ডিপ্রেশন আমরা বুঝতে পারছি, আমি ডিপ্রেসড হচ্ছি, আই নো দ্য টার্ম ডিপ্রেসড। হ্যাঁ, ও কিন্তু ডিপ্রেসড টার্মটা জানে না, এটা যে হয় ও কিন্তু বিষয়টা জানে না। হ্যাঁ, সো এরকম অনেক কিছুই আমাদের দেশের মানুষের কিন্তু এখনো অজানা এই ধরনের ব্যাপার স্যাপার। সো এগুলো জিনিসের জন্যই করে বসে। আবার শুধু যে আমাদের দেশে তা কিন্তু না, তা কিন্তু না। আমি কয়েকদিন আগে আই ইউজ টু হেট টিকটক। হ্যাঁ, মানে মানে আই এম সরি বাট আই সর্ট অফ জাজ পিপল যারা টিকটকে ভিডিও আপলোড করে আর কি। হ্যাঁ, সর্ট অফ। আচ্ছা একটু আমি কয়েকদিন আগে দেখলাম যে কথা বলি, শোন হ্যাঁ, টিকটক হচ্ছে যে আমাদের আগের জেনারেশনের কাছে ফেসবুক, সো ইউ আর গ্রোইং ওল্ড ভাই, জেনারেশনাল প্রবলেম এটা। আমাদের বাপমারা যেরকম আছে সেটাই, হ্যাঁ, ওই জেনারেশনাল প্রবলেম। বল সেটাই ওটাই। যাই হোক, তো কয়েকদিন আগেই আমি দেখছিলাম ইউটিউবে যে এফেক্ট অন মিউজিক ইন্ডাস্ট্রি ফর কোভিড-19। হ্যাঁ, তো সেখান থেকে একটা ইনস্ট্রাকশনাল ভিডিও আসলো। একটা মেয়ে, অস্ট্রেলিয়ান একটা মেয়ে, এরকম মিউজিক প্রোডাকশন, ইভেন্ট ম্যানেজার, অনেক কিছু নিয়েই কাজ করে। সো সে বললো 5 স্টেপস টু সাকসেস ডিউরিং ইয়ে। তো সেখানে টিকটকের প্রসঙ্গ যখন আসো, সে খুব জোর দিয়ে বললো যে টিকটকে ঢুকে তুমি তোমার ডেমো তৈরি করো, তোমার গান আপলোড করো, যা মানে তোমার সবকিছু। এন্ড দেন আমি রেফারেন্স আরো দেখলাম যে একটা মেয়ে আমেরিকাতে বসে টিকটকে একটা গান বানিয়েছে নিজে, উইথ অল দ্য হেট মেসেজেস। হ্যাঁ, অল দ্য হেট মেসেজেস, মানে সো মাচ সো সেখানে তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স নিয়েও মানুষ কমেন্ট করেছে। Why does she look like this? She sounds like a frog. She looks like a snake. Blah 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 blah. এই সবগুলা she turned it into a song. এগুলা লিরিক বানিয়ে। হ্যাঁ, and আমি দেখলাম যে there is nothing wrong with her. She is absolutely fine. She's a beautiful singer. হ্যাঁ, গিটার বাজিয়ে গান করছে। I wish আমি এখানে দেখাতে পারতাম, I forgot her name. তো এই জিনিসটা যে শুধু আমাদের আছে এখানে তাও কিন্তু না, এটা আমেরিকার মতো একটা one of the most advanced nations, ওখানেও কিন্তু আছে। রাইট। এবং আরেকটা জিনিস যেটা সাবির ভাই আপনি বলছিলেন যে লাইক আমাদের যে মেন্টাল হেলথ বা আমরা যে মেন্টাল হেলথ নিয়ে কাজ করার যে এখন সময় আসছে, ওই ব্যাপারগুলোই কিন্তু আমাদের যে ডিপ্রেশন গুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে উগরে দেই। এটা কিন্তু এখন যে জিনিসটা আসছে যে আপনি আমার থেকে বেটার বা ইউ আর ডুইং ফ্যান্টাস্টিক, এই জিনিসটা কিন্তু অনেক সময় অনেকের সহ্য হয় না। এটাও কিন্তু একটা বড় কারণ থাকতে পারে, যেটার কারণে আমরা যে সাইবার বুলিং বলি বা সাইবার বুলিং যে কতটা ভয়ঙ্কর সামনের দিকে মানে হচ্ছে বা হবে, এটা নিয়ে কিন্তু অ্যাওয়্যার করার এখনই সময় আসছে। এবং আপনি এই জিনিসটাকে কিভাবে দেখছেন যে লাইক মনে করেন আপনি যখন বিভিন্ন প্লেয়ারদের সাথে আপনারা ডিল করেন, অনেক সময় দেখা যায় যে অনেক হেল্প মেসেজ বা অনেক এই ব্যাপারগুলা কিন্তু তাদের পারফরমেন্সে কিন্তু অনেক বড় প্রভাব ফেলে। আমরা যারা আগে ক্রিকেটের সাথে ছিলাম, আপনি জানেন যে অনেক সময় দেখতাম যে ম্যাচের আগে কিন্তু ওরা সোশ্যাল মিডিয়া বন্ধ রাখতো জাস্ট টু ফোকাস অন দ্য নেক্সট ডে ম্যাচ। তো আপনি এই জিনিসগুলোকে কিভাবে দেখছেন আপনি এই যুগে এসে অ্যাবাউট দ্য সাইবার বুলিং এন্ড সোশ্যাল বুলিং এর ব্যাপারগুলো? আমার মনে হয় যে ইমরান ভাই, মূল সমস্যাটা তৈরি হয়েছে যেটা সোসাইটি ইনডিউসড পারসেপশন যেটা ক্রিয়েট হয়েছে, আমরা লাইফ গোল আর ক্যারিয়ার গোল মিলিয়ে ফেলেছি। ফর এক্সাম্পল, আমার লাইফ গোল কিন্তু একটা কোম্পানির সিইও হওয়া বা একটা গাড়ি কেনা হতে পারে না। এটা কারো লাইফের গোল হতে পারে না, এটা আমার ক্যারিয়ার গোল হবে। অফকোর্স যে সবাই চাবে যে স্টেপ বাই স্টেপ উঠতে, এখানে ফার্সিদ হোক, আমি হোক, আপনি হোক, যেই হোক, যে একটা রিক্সা পুলার সে চায় যে তার একটা রিক্সার গ্যারেজ হবে। দেয়ার ইজ নাথিং রং ইন ইট। কিন্তু প্রবলেম হচ্ছে যে যখন আপনি এটা আপনার লাইফের গোলের সাথে মিলাই ফেলবেন, তখন হচ্ছে যে এই যে ইমরান ভাই হ্যাজ আ ভেরি ফ্যান্সি হেয়ার কাট, আমার মনে হয় যে আমার চুল এরকম কেন, মানে উনি বাইরে যাচ্ছে ফর সেমিনার্স, আমি কেন যেতে পারছি না। হ্যাঁ, হয়তোবা দ্যাট ইজ নট ইভেন মাই এরিয়া, এটাও হইতে পারে।
কিন্তু রাইট আমি সবকিছু অ্যাবজর্ব করছি, মিলিয়ে ফেলছি যে আমার ব্যর্থতা বা কোথাও না কোথাও মানুষের তার আমরা যে বলি যে ওই নিজের সাকসেসের মেট্রিক্সটা নিজেরই বানায় নিতে হবে। এখন আমি কি ফার্সিদের মতো গিটার বাজাতে পারবো এখন এই বয়সে? না, হবে না। তো ওর এটাও সাধনা। তো ওই যে সোসাইটি ইন্ডিউসড একটা ব্যাপার যে আমার নাই, আই এম আ ফেইলিয়ার, এই জিনিসটা হয়েছে। একটা সরি একটু ছোট করে বলে দেই যে আমরা বারবার কি বলছি, লেগে থাকতে হবে, ইম্পসিবল ইজ নাথিং, এগুলা কথা আসলে বন্ধ করতে হবে বলা। দেয়ার ইজ এ থিং কল্ড দ্যাট ইজ ইম্পসিবল, দেয়ার আর থিংস দ্যাট আই ক্যান ডু। আর লেগে থাকলেই হয় না, দেয়ার আর মিলিয়ন্স অফ পিপল যারা লেগেছিল হয় নাই। কোবি ব্রায়ান্ট ওর লাস্ট ম্যাচে একটা কথা বলেছিল যে the goal is not to succeed, the goal is to work hard every day. Hard work করাটাই গোল, হার্ড ওয়ার্ক করাটা গোল। গোল সাকসেস, দ্য ফিনিশ লাইন ইজ নট দ্য গোল। আপনি কি প্রতিদিন আপনার ইচ্ছা করছেন আজকে প্র্যাকটিস করতে সকালবেলা, আমি কি উঠছি নিজে বিছানা থেকে উঠে প্র্যাকটিস করবো, দ্যাট ইজ দ্য গোল। বিকজ সাকসেস ইজ নট গ্যারান্টিড। যত বিজনেস বই পড়েন, ওই জ্যাকমার গল্প আর রহিমউদ্দিন ভরসার গল্প আর আকিজের গল্প পড়েন, দিন শেষে দেয়ার আর মেনি আকিজ এন্ড জ্যাকমা যারা লাইফে কিছু করতে পারে না। ওই গল্পটা বলতে হবে যে ইটস ফাইন, ওই সাকসেসের রেশিওটা খুব অমর। বলে রাখছো লেগে থাকলে হবে, লেগে থাকলে হবে। সরি ব্রাদার্স, যারাই দেখতেছেন লেগে থাকলেই হয় না। দেয়ার ইজ আ থিং কল্ড লাক ফ্যাক্টর, দেয়ার আর মেনি থিংস যেটা আপনার ফরে যেতে হবে। আজকে অনেকে লাইক মি, কোভিড এর কারণে দেয়ার আর প্রজেক্ট যেটা ইটস ওভার, এটার জন্য আমি কাকে দোষ দিব? এন্ড এটা খুবই পিভটাল হয়ে যাবে আমার বিজনেসের জন্য, আমার ক্যারিয়ারের জন্য। বাট আমি জানি আই হ্যাভ ট্রাইড। প্যান্ডেমিকের উপরে আমার কিছু করার নেই। আমি হয়তো দেখবো সে ইমরান ভাই অনেক আগায় যাবে, আমি পারবো না, বাট একটা কথা আমি বলে দিই, আই উইল বি হ্যাপি ফর হিম। কারণ আমার একটা কারণ হচ্ছে বিকজ আই নিউ আই ডিড এভরিথিং। সো ট্রু, সো ট্রু। এবং খুব ভালো লাগলো যে এই ব্যাপারটা আমাদের আমাদের যে রিয়েলাইজেশন, এই রিয়েলাইজেশনটা কিন্তু মাঝে মধ্যে আমাদেরকে ভুল পথে ডিরেকশন দেয়। এবং এখন কিন্তু সময় আসছে ওই ব্যাপারটা নিয়ে কাজ করার। একটা সুন্দর কোয়েশ্চেন আসছে তাহিয়া ইসলাম থেকে। আপনারা যারা যারা দেখছেন, অনেক মানুষ দেখছে বিভিন্ন প্রান্ত থেকে, আপনারা যদি লাইভটা একটু শেয়ার করে দেন তাহলে আমরা যে গুড মেসেজ বা গুড কন্টেন্ট, দ্য পাওয়ার অফ গুড কন্টেন্ট সবার মাঝখানে ছড়িয়ে দিতে পারবো। সো দেরি না করে লাইভটা শেয়ার করে দেন, সো দ্যাট মানে এটা যে কোনো কারোর লাইফে কিন্তু একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে, এটা আমরা বিশ্বাস করি। যে কোয়েশ্চেনটা আমি ইয়াতে দিচ্ছি, এটা ফারশিদ আলম মামা, দ্য টি শার্ট that you are wearing is so cool. I would love to know about what you think about the mental health, mental pressure the artists go through. Is the pressure more towards the artists than the professionals of other industries? আমি মনে করি খুব সুন্দর একটা কোয়েশ্চেন এবং খুব সময়ের কোয়েশ্চেন। সো ফারশিদ ভাই যদি একটু অ্যানসার দেন, আপনি কি চিন্তা করছেন? সত্যিকার অর্থে আমার মনে হয় যে কোনো ক্রাইসিসে, be it natural disaster or political turmoil, যেটাই হোক, সব জায়গায় গিয়ে কিন্তু মানে এন্টারটেইনমেন্ট সেক্টরটা সব জায়গায় বন্ধ হয়ে যায়। এখন করা যাবে না, এখন পারমিশন পাওয়া যাবে না। এইটা তো মুজিব বর্ষ, হ্যাঁ, শুধুমাত্র একটা বড় প্রোগ্রাম আছে পরে, দ্যাট ওয়াজ ইট। হ্যাঁ, যত মিউজিশিয়ানদের যারা কিনা বিল পে করে, তাদের মাসিক বিল যে পে করে থ্রু মিউজিক্যাল পারফরমেন্স হোক, সেটা স্টেজ হোক, সেটা স্টুডিও হোক, যেখানেই হোক, সেটাও কিন্তু বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, সো মেন্টাল হেলথ, এটা মানে মিউজিশিয়ানরা, আমার মনে হয় মিউজিশিয়ানরা একটু এক্সট্রা স্ট্রং, বিকজ টেনশনটা মানে দৈনিক কিন্তু থেকে যায়। দৈনিক এই টেনশনটা থেকে যায়, এখন একটু বেশি। এবং এখন যারা একেবারে প্রফেশনালি মিউজিক করতো, তারা কিভাবে জিনিসটা সার্ভাইভ করবে বা এগুলো আমি অ্যাকচুয়ালি জানি না। এবং তারা অনেক বেশি সাহসী। হ্যাঁ, এটা তো সবার উপরেই করছে, সবার বিজনেস, সবার প্রফেশন, সবকিছুই স্তব্ধ এবং সবকিছুই থেমে আছে। সো আমার মনে হয় প্রেশারটা মানে অ্যাজ এ হিউম্যান বিং ইটস মোর অর লেস দ্য সেম। কারণ হচ্ছে আপনার বিজনেস হতে পারে পোশাকের, তা আপনি সেই বিজনেসটাকে যেভাবে লালন করবেন, আমার বিজনেসটা কিন্তু মিউজিক।
বা একজন প্রফেশনাল মিউজিশিয়ানের বিজনেসটা হচ্ছে মিউজিক, সে কিন্তু ওভাবেই লালন করবে। যেভাবে পিয়ার মেনটেন করা দরকার, যেভাবে তার নিজেকে ফিট রাখা দরকার মেন্টালি ফিজিক্যালি। হ্যাঁ, সো এটা অ্যাকচুয়ালি বলা একটু মুশকিল। আমি যদি বলি যে হ্যাঁ মিউজিশিয়ানের প্রেশারটা অনেক বেশি, মিউজিশিয়ানের বেশি কষ্টে আছে, বিষয়টা ভুল হবে। তাহলে অনেকেই আমাকে জাজ করবে যে হ্যাঁ তাহলে আর কারো কোনো ইয়ে নাই। ঠিকই তো দেখি অমক আর্টিস্ট বিএমডব্লিউ চালাচ্ছে, মার্সিডিজ চালাচ্ছে। হ্যাঁ, এরকম বলার লোক তো আছেই, শুরুতেই যেরকম বলবো। এটা বলা রাইট, অ্যাকচুয়ালি মানে সবাই আমরা একই লাইনে, তাই না? আমরা এখন সবাই এক কাতারে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, সো কে মেন্টালি বেশি আপসেট, কে মেন্টালি একটু বেটার আছে, এটা বলাটা অ্যাকচুয়ালি মুশকিল। বাট হ্যাঁ, ডেফিনেটলি রাইট, টাফ। রাইট, রাইট। এবং আমরা ফারশিদ ভাইয়ের কাছে গান শুনবো। তো আপনার কাছ থেকে গান শোনার অনেকগুলো রিকোয়েস্ট আসছে। তো গান শোনার আগে আপনি একটু প্রিপারেশন নেওয়ার আগে সাবির ভাইকে আমার একটা পার্সোনাল কোয়েশ্চেন ছিল। সাবির ভাইয়ের সাথে জি, জি। পরিচয় ইমাগো স্পোর্টস থেকে। তো আমরা যারা স্পোর্টস মার্কেটিং বা নিয়ে আগে আমি কাজ করতাম, এখন আমি রিটায়ার করছি ওই সেক্টর থেকে। তো আপনার এখন মানে বা ওই সেক্টরে আসার জন্য কোন জিনিসটা আপনাকে ইন্সপায়ার করছিল? স্পোর্টস মার্কেটিং, যে জিনিসটা খুবই আনট্যাপড একটা মার্কেট। আমরা যারা 2011-12-তে কাজ করতাম, ইউ নো হাউ ইট, জি। মানে কত কঠিন ছিল স্পন্সর স্পন্সর সেল করা বা কোনো প্রোডাক্ট প্লেসমেন্ট করা, একটা টিমকে স্পন্সর নিয়ে দেওয়া বা একটা প্লেয়ারে এন্ডোর্সমেন্ট করা। আপনার কাছে কোন জিনিসটা ইন্সপায়ার করছিল এই সেক্টরে আসার আসার জন্য? আপনি যদি একটু আপনার গল্পটা শেয়ার করেন। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, টু বি অনেস্ট, যে কমপ্লিটলি একটা অ্যাক্সিডেন্ট ছিল। সো আমি অন্য একটা কাজ করতাম। হঠাৎ মনে হলো যে আমি ওখানে এক্সচেঞ্জ অ্যালামনাইদের নিয়ে কাজ করতাম। ইউর ওয়ান অফ দেম। রাইট। যে চাকরির কথাটা বলছি না, সো প্রয়োজন নেই। তো আমি দেখতাম যে আমি আমি একটু ইন্টারাপ্ট করতে চাই এখানে, একটু আমি হালকা বল। ইন্টারাপ্ট করতে চাই। সেটা হচ্ছে যে সাবির যেটা বলতে চাচ্ছে, যে ওই লাইনে আমি এই কথাটা বলবো, সেটা হচ্ছে যে আমি সাবিরকে কখনো বলিনি এভাবে। অত্যন্ত সাহসী একটা মানুষ সাবির। হ্যাঁ, এবং আমাকে এই স্টোরিটা যেখানে ও যাচ্ছে, আমাকে যে ভার্সনটা ও বলেছিল সেটার প্রথম লাইনটা আমি বলি। হঠাৎ করে তার মনে হলো সকালবেলা উঠে যে আমি অফিস যাবো না আজকে, আজকে থেকে। হ্যাঁ, এটা এটা বাঘের কলিজা লাগে, সত্যি কথা। না, সত্যি ট্রু। কথা। এবং আমি ফার্সিদের কথা ধরে আসি। আমার হ্যাঁ। একজন বস বলেছিল, যেদিন ঘুম থেকে উঠে মনে হবে অফিস যেতে ইচ্ছা করছে না, সেদিন ইউ নো যে ইটস টাইম টু মুভ অন। আর সবচেয়ে বড় কথা, বাংলাদেশের মিডল ক্লাস ফ্যামিলির, এটা আমি সবসময় বলি, আমি যখন বাসায় এসে বললাম যে মা আমি চাকরিটা ছেড়ে দিব, আমার মার মুখ চোখ সাদা হয়ে গেল কমপ্লিটলি। তুমি কি করবা, ব্লাড প্রেশার মোটামুটি হাই। কিন্তু এটাই আমি একটু সলভ করে দিই। আমি যদি বাসায় এসে বলতাম যে আম্মু আমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, বলতো আরে বাবা ব্যাপার না, একটা কিডনি দিয়েও মানুষ বাঁচতে পারে, তুমি কিডনি অসুবিধা নাই, ডক্টরকে কিডনি লাগাই দিব, ট্রান্সপ্ল্যান্ট তখন হচ্ছে। ওই যে আমার ফুল পরিবারের, ইভেন আমার চাচাতো ভাইরা পর্যন্ত ফোন করে তুমি কি করবা। সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। মানে এটা আউট অফ কনসার্ন থেকে হয়, কিন্তু সামটাইমস ইউ হ্যাভ টু টেক দ্যাট লিপ অফ ফেথ। যে কারণ আমি বলি যে অনেকে ভাববে এটা পাগলামি না, বিকজ ফার্স্ট অফ অল ইউ নিড টু নো হোয়াট ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমি কি করতে চাই না। দেন ইউ ফিগার আউট হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। সো দেন ইউ স্টপ। আমি সবসময় ইয়েতে, এবং ইট মাইট টেক লং, 5 বছর লেগে যেতে পারে, 6 বছর লেগে যেতে পারে টু ফিগার আউট হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। তো ওই জায়গায় মাঝে মাঝে নিজের গাট শুনতে হবে। এবং আরেকটা কথা, যেটা বলছিলাম, ইম্পসিবল ইজ নাথিং। আমি যদি চিন্তা করি 10 তলা থেকে লাফ দিব, আমার তো পা ভেঙে মরে গেলে তো একটা জিনিস, বেঁচে গেলে তো আরেকটা কাহিনী। কিন্তু 10 তলা থেকে আমি নামবো কিভাবে সেটা চিন্তা করতে হবে। যে তাকায় দেখলাম যে আচ্ছা না, এখানে তো কার্নিস নাই, রেলিং নাই, পিছলা খায় পড়বো। যদি আমি ইঞ্জিনিয়ার হয়ে কিছু একটা বানায় ফেলবো। আর যদি আমার মতো ইংলিশ লিটারেচারের গ্র্যাজুয়েট হয়, তাহলে বসে বসে ওয়ালে কিছু লিখবো আর কি, আর ওয়েট করবো যে কেউ আসবে হেলিকপ্টার দিয়ে আমাকে বাঁচাবে। তো আমি 10 তলা থেকে লাভ দিব না। ইট ওয়াজ আ ক্যালকুলেটেড রিস্ক, যে আচ্ছা এরকম হবে, ওয়ার্স্ট কেস এটাও হতে পারে। আর আরেকটা জিনিস ইমরান ভাই, সামটাইমস উই ডাউন প্লে আওয়ারসেলভস, যে আমার অবস্থা তো খুব খারাপ। টু বি অনেস্ট, যে না, আমাদের কারো অবস্থা অত খারাপ না। তো এরকম একটা ছোট ইনসিডেন্ট বলি, একটু ডিভিয়েট হয়ে যাচ্ছি। আমাদের একবার ব্যবসায় একটু ঝামেলা হলো,
সো আমি আমার ইয়ের অফিসের জানলার পাশে, ইমরান ভাই আমার অফিসে গিয়েছেন, জানলার পাশে বসে আছে, আমার এখনো খেলা আছে 11:30 থেকে 11:30 বাজে। আমি খুবই ডিপ্রেস। আমি জানলার বাইরে দিয়ে তাকালাম, দেখলাম একটা রিক্সাওয়ালা মাথা ভর্তি চুল, রিক্সার উপর পা তুলে বসে সিগারেট খাচ্ছে। আমি তখন চিন্তা করলাম যে এই রিক্সাওয়ালা প্রবলি লালমনিরহাট থেকে আসছে, ওর প্রবলি 4-5টা বাচ্চা, প্রবলি ছোট্ট একটা খুপড়িতে থাকে, ওর লাইফে প্রবলেমের শেষ নাই, ও এত রিল্যাক্সড কেন? আর আমি ঢাকা শহরে বড় হয়েছি, আমার এই যে বাচ্চা একটাই, যে ঢাকা শহরে বড় হয়েছি, আই নো পিপল, আই এম প্রিভিলেজড। আমি এদিকে আমার মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আপনার বাচ্চার ভিডিওগুলা কিন্তু দেখা আমরা মিস করতেছি। আগে যে ভিডিওগুলা কন্টেন্ট আপলোড করতেন আপনি, ওগুলা কিন্তু এখন করতেছেন না। না, ওই যে লকডাউনের জন্য হচ্ছে না, তো ওইটা আর কি, যে ওইটাও একটু চিন্তা করার ব্যাপার, যে ওই ফার্স্টের কথাটা বলা হয়নি, যে আমি অলরেডি চিন্তা করছিলাম যে আসলে আমার কিছু প্রিভিলেজেস আছে যেটা আমার আসলে প্রম্পট করেছে, ওটা অতটাও সাহসী ডিসিশন ছিল না, সত্যি কথা। যে এই ট্রুথ গুলাও একসেপ্ট করতে হবে, যে মাই ওয়াইফ ইজ আ ওয়ার্কিং উইমেন, তো আমার সেই সাপোর্টটা ছিল। সো সব মিলে আসলে ওই রিস্কটা নেয়া, আর দেন ওয়ান থিং লেট to another, এভাবে আসলে স্পোর্টস আসা, and you know like sports has always been my passion, but একজনের কথা বলতে হয়। সো বেসিক্যালি আমি স্ট্যাটাস দিয়েছিলাম যে ইউএস এমবাসি ছেড়ে দিয়েছি, জানি না কি করব। সো আমার কো-ফাউন্ডার পার্টনার আহমেদ রাকিব এটা দেখে বলেছিল যে তুই কি করতে চাস, হ্যাঁ লেটস ডু সামথিং উইথ স্পোর্টস। আর যেহেতু আমি কিছু করছি না, কি আছে, ওখান থেকে আসলে হয়ে গেছে। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, এত প্ল্যান ছিল না। ইনডিড সাবিরের সাথে 5 মিনিট কথা বললে ভালো লাগে, এবং এটা আমার লাইফে ওর সাথে আমার ফ্রেন্ডশিপ তো কত যাবে, অনেক দিনের, মনে নেই। আমি বলি এক্স্যাক্টলি বলি, we go back 28 বছর, 28 বছর। you kept count? 92 হ্যাঁ, আচ্ছা যাই হোক। হ্যাঁ, তো সাবিরের সাথে কথা বললে আমার লাইফে এটা অনেকবারই হয়েছে যে ওর সাথে কথা বলে আই ফেল্ট চিয়ার্ড আপ, এখনো সেটাই হচ্ছে। থ্যাংক ইউ দোস্ত। রাইট। সো ফার্শিদ ভাই, গান আমরা অলরেডি আধা ঘন্টা কিভাবে শেষ করে ফেললাম জানি না, বাট ইট ওয়াজ সো মানে কি বলবো, খুব রিল্যাক্সিং একটা আড্ডা আমরা এখন দিলাম আর কি। ওকে, গান কি করবো? ফার্শিদ ভাইকে সিঙ্গেল স্ক্রিনে দিচ্ছি, আমরা আছি পিছে। আমার স্বপ্ন দুঃখের মাঝে, আমার সুখেরই বেলায়, শত ভীতি ফিরে প্রার্থনা, অবচেতনায় তুমি আমার আশা আলো। শোনো হে মহাজন, তুমি আজও দাওনি সারা আমাকে, শোনো হে মহাজন, আমি চাই যে তোমার খবর, তুমি কোথায়, যদি হুকুম দাও হে মহাজন। একটি শিশু পৃথিবীর বুকে যবে ফোটে ফুল হয়ে, কেন ঢেলে দাও তার কাঁধে দিনের বোঝা। একটি মায়ের কোল খালি করে বলো কি সব নিলে, মায়ের অশ্রু তবে কি বৃথা যাবে? প্রার্থনায় অবচেতনায় তুমি তো আমার আশার আলো। শোনো হে মহাজন, তুমি আজও দাওনি সারা
আমাকে শোনো হে মহাজন, আমি চাই যে তোমার খবর, তুমি কোথায় যদি হুকুম দাও হে মহাজন, যদি হুকুম দাও। অনেকদিন Thank পর you. বোহেমিয়ানের গান Thank you. শুনলাম, খুব ভালো লাগলো ফাতিম ভাই। এবং Thank you, বোহেমিয়ানের thank সূত্র ধরে আপনার সাথে পরিচয় অনেক বছর আগে। হ্যাঁ, সো ইট ওয়াজ এ গ্রেট টাইম। আমরা আপনি যখন Brilliant আইবিতে time. ছিলেন, Right, right, আপনি right. খুলনা করে থাকি, রাইট? সো সাবির ভাইয়ের কাছে একটু কোয়েশ্চেন, যেটা মানে আমার পার্সোনালি আমি অনেক কিছু দেখেছি আপনার কাছে, যে লাইক প্লে মানে ম্যানেজিং আ ক্রিকেটার, হাউ টাফ, কত বড় একটা জিনিস। এবং কংগ্রাচুলেশন, এখন আপনাদের ম্যানেজ ক্রিকেটার বাংলাদেশ টি-20 দলের অধিনায়ক। ক্যাপ্টেন। তো জি জি এবং আপনারা যে একটা ব্র্যান্ড বিল্ডিং করছেন, আমরা জানি যে হাউ টাফ ইট ইজ, এবং ক্রিকেটারদের সাথে ডিল করা ইটস নট দ্যাট ইজি। তো আপনি আমাদের যে ক্যাপ্টেন মাহমুদুল্লাহ রিয়াদ, টি-20 টিমের ক্যাপ্টেন, তাকে জি। ম্যানেজ করতে গিয়ে কোন জিনিসটা আপনার কাছে সবচেয়ে বেশি ইন্সপায়ারিং মনে হয়েছে? কোন জিনিসটা আপনাকে বেশি উৎসাহ দিতে এই সেক্টরে আরো থাকার জন্য, আপনি যদি একটু শেয়ার করেন। জি, ফার্স্ট অফ অল যখন আমরা শুরু করলাম, সো আওয়ার গোল ওয়াজ যে আমরা প্রফেশনালি ম্যানেজ করব, যেটা হয় যে ইমরান ভাই আপনি জানেন, আমি আরেকটু জোরে বাজা গিটারটা, আরেকটু জোরে বাজা। ও আচ্ছা, সরি। হ্যাঁ, বল। তো যে কি বলে যে আমরা চেষ্টা করছিলাম যে প্রফেশনালি ম্যানেজ করতে, যে এক্সক্লুসিভিটি রাখতে। আমরা একটা প্লেয়ারের লয়্যালটি থাকবে একটা এজেন্ট বা ম্যানেজমেন্ট পার্টনারের উপর। আমরা যখন রিয়াদকে পিচ করতে যেতাম, দেখা যেত অনেকে বলতো, ভাই সাকিবকে আপনারা ম্যানেজ করেন, মাশরাফিকে ম্যানেজ করেন, বা তামিমকে ম্যানেজ করেন। আমরা খুব পোলাইটলি বলতাম যে না, আমরা শুধু মাহমুদুল্লাহ রিয়াদকে ম্যানেজ করি। এবং রিয়াদের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু কাজ দিয়ে। আর এটা ডিপেন্ড করবে, টু বি অনেস্ট ইমরান ভাই, আপনি তো টিমের সাথে থেকেছেন, প্লেয়ারের উপর আমি কিছু চেঞ্জ করতে পারবো না, কারণ রিয়াদ ইজ সাচ অ্যান অ্যামেজিং গাই। আমি ওর অনেক বড় ফ্যান ছিলাম না, আমি অ্যাডমিট করি, বাট অ্যাজ এ হিউম্যান বিং আই লুক আপ টু হিম। ও এত প্রফেশনাল। আই রিমেম্বার আমি ওকে একদম শুরুর দিকে, যখন উই হ্যাড আওয়ার ফার্স্ট ডিল হাইডেলবার্গের স্ক্যান সিমেন্টের সাথে, আমরা একটা জায়গায় খেতে গেলাম, তো আমি জোক করে বলছিলাম যে রিয়াদ ভাই, মানুষকে কি বলবো যে আমি রিয়াদের কি বলে যে অ্যাসিস্ট্যান্ট, পিএ, ম্যানেজার। রিয়াদ খুব কঠিন ভাবে আমার দিকে তাকায় বললো যে আর কোনোদিন এই কথাটা বলবেন না, উই আর পার্টনার্স। এটা দিয়ে কিন্তু বোঝা যায় যে একটা মানুষের শিক্ষার লেভেল, চিন্তার লেভেলটা কত ভিন্ন। তো ওইটা এন্ড দেন অন, যেমন ছোট ছোট জিনিস বলি, খুব ডিফিকাল্ট ছিল। রিয়াদ খুব অভ্যস্ত ছিল না কোনো শুটিং এ গেলে ওর মোবাইলটা কই রাখবে, মোবাইল রাখার দায়িত্ব তো আমার। ও অস্বস্তিতে থাকতো, হ্যাঁ, যে আরে ও মাহমুদুল্লাহ রিয়াদ, আমাকে তো একজন চিনে না, না জাস্ট কিডিং। তো কি বলে যে, কিন্তু পরবর্তীতে আমরা ওই জিনিসটা করেছি যে রিয়াদ পানি খাবে, ও আমাকে বলবে। রিয়াদ কখনো একটা শুটিং এর লোককে বলবে না যে আমি পানি খাবো বা আমার খিদা লাগছে। তাহলে একটা প্লেয়ারের, একটা সেলিব্রিটির ওই জায়গাটাই থাকে না আমার কাছে। সো আমরা এটা ছোট ছোট করে দেখে রিয়াদকে আমরা এটা অভ্যস্ত করেছি। এখন রিয়াদেরও সেই এক্সপেকটেশনটা আছে, বিকজ আই গেট পেইড ফর হোয়াট আই ডু। তো এখন যেটা হবে, রিয়াদ কিন্তু এটা প্যাস অন করবে, ওর জুনিয়র ক্রিকেটারদের বলবে। এবং আমি তো সব প্লেয়ার ম্যানেজ করতে পারবো না। প্লেয়ারদের এক্সপেকটেশন যখন গ্রো আপ করবে, যেভাবে ম্যানেজড হইতে চাই, আমি এক্সক্লুসিভলি একজন এজেন্টের কাছে থাকবো। আপনি, আমরা তো একটা বেশ আন্তরিক জাতি, তো এই যে প্লিজ টক টু মাই ম্যানেজার, এটা কিন্তু একটা মিউজিশিয়ান বললে এটা কিন্তু আমরা অনেকেই অফেন্ডেড হই। দেখছি না কোথেকে উঠে আসছে, এই ধরনের কথা কিন্তু হয়। কিন্তু ৩,০০০ টাকা দিয়ে শো করে বলে ম্যানেজারের কথা। সিরিয়াসলি আমি সাবিরের কাছে এটা জিজ্ঞেস করবো, বিকজ হি ইজ ইনটু দিস বিজনেস। এটা অ্যাকচুয়ালি তুই সাবির কিন্তু হি ইজ ভেরি মাচ ইনটু মিউজিক, এক ধরনের গান পোকা। কিন্তু
তো সাবিরকেও আমি বলবো যে জিজ্ঞেস করবো যে এই জিনিসটা মিউজিকের জিনিসটা অ্যাকচুয়ালি স্ট্যাবলিশ করা যায় কিভাবে। আমি বলবো না যে আর্টিস্ট ম্যানেজমেন্ট কিন্তু হচ্ছে না, তা না, হচ্ছে। দেয়ার আর গ্রুপ অফ আর্টিস্ট, দেয়ার আর সার্টেন ব্যান্ডস যারা একজন ম্যানেজারকে দ্বারা ম্যানেজ হয়, হ্যাঁ হচ্ছে। কিন্তু এই যে স্পোর্টসে যেভাবে জিনিসটা স্ট্যাবলিশ হয়ে গেছে, মিউজিকে করতে গেলে এটা আমরা কি করতে পারি? আমার মনে হয় যে more musicians spend some portion of their earning, যে একজন পার্ট টাইম হোক ফুল টাইম হোক ম্যানেজার দিয়ে শুরু করা। এটা কিন্তু সত্যি কথা শুধু মিউজিশিয়ানদের জন্য না, আমি নাম বলবো না সেই ক্রিকেটারের। একটা খেলা শেষ হওয়ার পরে উনি হেঁটে হেঁটে প্রেস কনফারেন্সের দিকে যাচ্ছেন, তো ইন্ডিয়ান জার্নালিস্টরা, সব বড় বড় ইন্ডিয়ান জার্নালিস্টরা লাইক ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়া, দৌড়ে দৌড়ে তার পিছে যে বলছে যে আমরা তোমার ইন্টারভিউ করতে চাই, তোমার ম্যানেজারের নাম্বারটা দাও। সেই প্লেয়ার তাদেরকে বলল, সে কিন্তু অনেক বড় প্লেয়ার, আমি এত বড় প্লেয়ার না যে আমার ম্যানেজার লাগবে। এখন এই যে ম্যানেজারের কনসেপ্টটা, হ্যাঁ, যে আমারও লজ্জা লাগে, হ্যাঁ আমার একজন পেইড ফুল টাইম ম্যানেজার থাকবে, এটা আবার কেমন? তাহলে আর মার্কেট তো ওইভাবে রেসপন্ড করবেই। আমরা জানি যে তাসান ভাইয়ের তো ফুল টাইম ম্যানেজার অনেক দিন ধরে, তো ওইটা তো ইউজ টু হয়ে গেছে, ইউ নো দ্যাট, যে সে এখন সে কি খরচ করছে না রাদার ক্লায়েন্টের ফোন ধরার থেকে, তাকে তো টাকা দিতে হচ্ছে। তো ওই যে জেনারেস অ্যাটিটিউডটাও থাকতে হবে, যে কেউ তো ফর ফ্রি আবেগের বশে করবে না। ইমরান ভাই আপনি জানেন যে যখন ডিউরিং দ্যাট আন্ডারগ্রাউন্ড সার্জ, হ্যাঁ, তখন তো সবাই ব্যান্ডের সাথে ঘোরার জন্যই, আমি ব্যান্ডের ম্যানেজার, আমি এই কথাটা বলবো, এটা আমার লাইফের স্বপ্ন ছিল, হ্যাঁ, কিন্তু এইটা তো আর আমার এখন স্বপ্ন না, এখন তো মানে বিষয়, মানে মূল কথা হচ্ছে শুরুটা ওভাবে হতে হবে। রাইট। এবং একটা জিনিস আমি যেটা দেখেছি স্পোর্টসের, বেসিক্যালি আমি বলবো যে ম্যানেজারের থাকার যে কতটা প্রয়োজনীয়তা, এই জিনিসটা কিন্তু আমরা যখন বুঝি যে লাইক একটা 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 প্লেয়ার যখন মানে আনফরচুনেটলি একটা ব্র্যান্ডকে ডিল করে, সে মনে করেন এরকম আমার সাথে প্রচুর হয়েছে। আমি মানে আমি নাম নিব না, আপনি যে ব্র্যান্ডের কথা বললেন, ওদেরকে স্পোর্টসে ব্যাক ইন 2011 আমরা যখন ঢাকা ফ্র্যাঞ্চাইজ ছিল, অন্য একটা ফ্র্যাঞ্চাইজ, ওইটা থেকে আমরা যখন আনছিলাম, তখন অনেকভাবে কিন্তু ইনফরমেশন গুলো হইতো যে লাইক হি কোটেড দিস। কারণ আমরা এখন দেখি, আপনি জানেন যে লাইক একটা ব্র্যান্ডকে পিচ করার জন্য অনেকজন মানুষ পিচ করে, মধ্যস্বত্ব ভোগীরা কিন্তু মাঝখান দিয়ে একটা পার্সেন্টেজ নিয়ে যায়। সো এই ক্ষেত্রে কোন জিনিসটা করা উচিত, যে এডুকেশনের যে একটা বড় ব্যাপার বললেন, আমাদের ক্ষেত্রে কিন্তু একটা এডুকেশন একটা বড় ফ্যাক্টর। আমাদের উইথ অল ডিউ রেসপেক্ট সবাই কিন্তু অতটা শিক্ষিত না, যে যেখানে তারা যখন দেখে যে লাইক আমি আমার ম্যানেজারকে একটা পার্সেন্টেজ কেন দিব, এর চেয়ে ভালো আমি ডিল করি। তো ওই ডিল করতে গিয়েই কিন্তু আলটিমেটলি মার্কেটটা নষ্ট হয়ে যাচ্ছে, রাইট? আপনি এটা খুব ভালো মতন জানেন। তো এই ক্ষেত্রে কি করা যায়, কিভাবে হাউ উই ক্যান এডুকেট দ্য প্লেয়ার্স, দোজ হু হ্যাভ দ্য পটেনশিয়ালিটি এন্ড এট দ্য সেম টাইম তারা বড় ব্র্যান্ড এন্ডোর্স করতে পারে, তাদের ক্ষেত্রে আপনি কি স্ট্র্যাটেজিটা অবলম্বন করবেন? আপনি যে মধ্যস্বত্ব ভোগীর কথা বললেন, আমি কোনো একটা ভেরি রিসেন্টলি লাস্ট ইয়ারই একটা ব্র্যান্ডের কাছে পিচ করতে গেলাম, তো সেই ব্র্যান্ডের ব্র্যান্ড ম্যানেজার আমাকে বলল যে রিয়াদের তো এর চেয়ে কম প্রাইস আমরা পেয়েছি, হ্যাঁ। তো আমি তাকে বললাম যে আপনাকে আমি যে জিনিসটা প্লেন এন্ড যা বলেছি, আমি এম নট মেকিং দিস আপ, আমি তাকে বললাম আই ওন রিয়াদ, আমি রিয়াদকে ওন করি, ও আমার প্রোডাক্ট, আমি সেল করব, এইটা রিয়াদের নাম্বার, কল হিম, আইল মেক শিওর যে ওই ব্র্যান্ডের সাথে কাজ করবে না। আমার যদি ওই গাটস না দেয় আমার প্লেয়ার আমাকে, এটা কোনোদিনও, ওই যে মাঝখানে আপনি যেটা বললেন 3 জন ঢুকবেই। কারণ যখন আপনার ক্লায়েন্ট লাইক ইউর প্লেয়ার সাইন করার সময় বলে যাবে যে উনি যা বলবে সেটাই আমার কথা, তখন শেষ। এখন এগুলা একটু অর্কেস্ট্রেট করতে হয় আর কি, যে সম্পর্ক এরকম হবে। আমি বলি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তার এজেন্টের বিয়েতে তাকে একটা ছোট আইল্যান্ড গিফট করে দিছে, ওয়াই? কারণ ও এজেন্টের কথা ছাড়া এক পাও যায় না, ওর বাচ্চা স্কুলে যাবে, বাসার ফ্যানকে ঠিক করবে। আমাদের দেশ অত দূর যায় নাই, কারণ আমাদের বাসায় কেয়ারটেকার আছে, ওরা করে দিবে, সেটা ডিফারেন্ট। কিন্তু আপনার আরেকটা মজার কাহিনী বলে, আমার একটা এক্সপিরিয়েন্স, একবার রিয়াদ একটা শুটিং করছিল, অনেক বাচ্চা ছিল এবং ও সারাদিন শুটিং করে হি ওয়াজ ভেরি এক্সস্টেড, একদম সকাল থেকে।
তো সন্ধ্যার দিকে তো স্বাভাবিক বাচ্চারা ছবি তুলতে চাচ্ছে, তো একজন গার্ডিয়ান বেশ একটু ওর গায়ে উঠে আসছিল, অ্যান্ড রিয়াদ ওয়াজ নট ভেরি হ্যাপি। তো ও একটু রুডলি বলে ফেলেছিল যে আপনি কি করছেন। তো আমি রিয়াদ ভাইকে বলেছিলাম যে রিয়াদ ভাই, আপনি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করবেন না, আপনি করবেন না, খারাপ ব্যবহার করবো আমি। মানুষ বলবে যে এই যে ওই লম্বা লম্বু ওই বিশ্রী চুলের ছেলেটা, সে তো রিয়াদের সাথে আমার ছবি তুলতে দিল না। রিয়াদ ভালো। না, এক্স্যাক্টলি তো- এক্স্যাক্টলি। তো ব্যাপারটা এরকমই হয় যে, আর একটা ছোট ইনসিডেন্ট বলি। একবার ড্যান মোজিনা, আমি যেহেতু কাজ করতাম, ফাদ ভাই তো ইউ নো হিম ওয়েল, ইউএস অ্যাম্বাসেডর ছিলেন, তো আমরা বাফুফেতে একটা ইয়েতে প্রোগ্রাম করেছিলাম, বাফুফে টার্ফে। তো অনেক মানুষ ঢুকে গেছে, তো আমার খেয়াল আছে আমরা এসকর্ট করছিলাম ওনাকে গাড়ির দিকে, তো উনি বলেছিলেন যে আমি কিন্তু কোনো ছবি তুলবো না, জাস্ট এতটুক কথা। দেন উনি যখন হেঁটে যাচ্ছেন, মাঝে মাঝে লোকজন ছবি তুলতে আসছে, আমরা না করছি, আর অ্যাম্বাসেডর বলছে দেখো ও তো ছবি তুলতে দিতে চাচ্ছে না, আই হ্যাভ নাথিং টু ডু, আমি তো ছবি তুলতেই চাই। এই করতে 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 উনি গাড়িতে চলে গেলেন। কি যায় আমাকে কেউ খারাপ জানলে, বাট That's সে একটা গল্প নিয়ে গেল যে অ্যাম্বাসেডর মোজেনার মন এত বড়, ছবি তুলতে চাইছে, ওই বদমাইশ বেটানা না থাকলে। True. That's No, very I- interesting. এইটা এই I had the similar experience from a different side. সেটা হলো I had the মানে I was lucky enough to meet Richard Marx. আমরা সবাই Richard Marx, Right. right here waiting at, Richard Marx ব্যাপারে বলতে হবে না। I was extremely lucky to interview him. সেখানে এই একই জিনিস, তার ম্যানেজার এসে এমন পেইন দেওয়া শুরু করলো। শুরুতে এসেই সে বললো তাহলে তোমরা তো সবাই রেডি না? আমি বললাম হ্যাঁ, আমরা ভেবা চাকা খেয়ে গেলাম। দিস বল্ড গাই, ভেরি শার্প লুকিং, মিন ফেস। তোমরা সবাই রেডি? হ্যাঁ, তাহলে খুব বেশি ডিপ প্রশ্ন করবো না, এই ইউর স্টার্ট এন্ড হাউ ইজ ইট গোয়িং, হোয়াটস ইউর নেক্সট প্ল্যান, এগুলোর মধ্যেই থেকো। তো ও যে অ্যাটিটিউডটা দেখালো, সত্যি আমরা ওই পর্যন্ত আটকায় গেলাম, আমরা বেশি আর করতে পারলাম না। হ্যাঁ, এবং ছবি তোলার ব্যাপার, ইন্টারভিউ আরেকটু লিঙ্গার করা, এইসব নিয়ে রিচার্ড মার্কস কিচ্ছু বলে নাই। এবং সাবির যেটা বললো যে ও একটা স্টোরি নিয়ে গেল যে এই ম্যানেজারটার জন্য পারলাম না, আমি এক্স্যাক্টলি এই কথাটাই অনেকজনকে বলছি, এই ম্যানেজারটা একটা পেইন, একটা ছবি তুলতেই দিল না, আমার কত কিছু, হি ইজ মাই চাইল্ডহুড হিরো, চাইল্ডহুড মিউজিক্যাল হিরো, আমি ওকে জিজ্ঞেস করতে পারলাম না। Right. একটা কোয়েশ্চেন আসছে আমাদের খুব ক্লোজ, আমাদের ফ্রেন্ড মানবের থেকে, সাইফুল আহমেদ মানব। মোস্টলি পিপল টকস অ্যাবাউট সাকসেস, বাট ফেইলিয়ার টিচেস আস মোর দেন সাকসেস। I hope story of failure will guide young generation more realistically. We want to hear any such incident of failures from three of you, one by one, starting from Imran, Sabir bhai and Farshid bhai. মানবের ব্যাপারে আমাদের খুবই ক্লোজ, এবং আমি অনলাইনে একটা প্রেডিকশন করতে চাই, আমাদের বিসিবির যদি না next- এটা বলেন না। তাই? আচ্ছা, বলেন। আমাদের খুবই ক্লোজ, অতটুকুই থাকি তাহলে আমাদের তো আপনি যদি বলেন। ফার্স্ট থ্যাংক ইউ মানব কোয়েশ্চেনটা করার জন্য। অ্যাবসলিউটলি যে ফেলিয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফেলিয়ার টিচেস ইউ, এটা একটু ফিলোসফিক্যাল শোনাবে, বাট লাইফের প্রতিটা এক্সপিরিয়েন্স ইজ দেয়ার টু টিচ ইউ সামথিং। সেখান থেকে আপনি শিক্ষা নিচ্ছেন কি নিচ্ছেন না, দ্যাট ইজ ইয়োর রেসপন্সিবিলিটি। সো ইট হেল্পস ইউ টু গ্রো অ্যাজ এ পার্সন। এবং এগুলা প্র্যাকটিস করে করে, যেটা ইমরান ভাই বলছিল যে মেন্টাল হেলথের ইস্যু, এগুলো প্র্যাকটিস করা সম্ভব ওভার দ্য ইয়ার্স। যে হ্যাঁ, যে আমি ভেঙে পড়বোই ভাই, আমাকে কেউ থাপ্পড় দিলে ব্যথা লাগবে, কেউ যদি আমাকে শিখাতে আসে থাপ্পড় দিলে ভুলে যাবা, কিছু হবে না, সরি ভাই ভুলতে পারবো না, থাপ্পড় দিলে ঘুমাইতেই পারবো না, যেটা সত্যি কথা। এখন কত তাড়াতাড়ি আই ক্যান ফাইট ব্যাক, ওটা হচ্ছে কথা। এখন আমার লাইফের ফেইলিয়ার তো আসলে এত কেমনে বলবো, যে ওকে আমি একটা বলি, দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, দিস ইজ রিলেটেড টু সাইফুল, তো জানবে 2019 বিপিএল এ, মানে এটার আগের বিপিএল এ আই ওয়াজ ফরচুনেট এনাফ যে আমাকে বলা হলো যে আমি মাঠে প্লেয়ারদের ইন্টারভিউ করব। সো আই ওয়াজ ভেরি এক্সাইটেড, মানে আই ওয়াজ নট ডুইং কমেন্ট্রি শুধুমাত্র, মানে জাস্ট অনলি ইন্টারভিউজ, মাঝখানে নট প্রেজেন্টেশনস, খালি ইন্টারভিউজ। ওরা ওটাকে কি জানি ফ্ল্যাশ ইন্টারভিউ বলে। আমি 2 দিন কাজ করলাম, and I was so excited। থাকে না যে
মাঠে যাওয়া, যে ইন্টারভিউ করা বড় বড় প্লেয়ার লান্স ক্লুজনার এন্ড দেন লোকাল প্লেয়ার্স ওনারদের সাথে, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। সো আমি ওই দিন সিলেটের ফ্লাইট ধরবো আমরা, আমি যাচ্ছি, তো হঠাৎ আমাকে ব্রডকাস্টার ফোন করে বলল, সাবির ইউ আর নট গোয়িং, ইন্ডিয়ান ব্রডকাস্টার। আমি বললাম হোয়াট? বললো সামথিং হ্যাপেন, সামওয়ান কমপ্লেইনড এগেইনস্ট ইউ, দে ওয়ান্ট ইউ আউট অফ দ্য বিপিএল, ইউ আর ফায়ার্ড। Seriously? ইট ইজ ট্রু। Wow. তো আই ওয়াজ ফার্স্ট অফ অল আমি বুঝতে পারতেছি না যে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন। In the middle of BPL, right? ইন দ্য মিডল অফ পিপল, আমি আমার ব্যাগ গুছানো, আই এম প্যাকিং, কারণ সিলেটে আমি 2 দিন কাজ করছি, সিলেটে আমি 4-5 দিন থাকবো, আমি জ্যাকেটস নিচ্ছি বেশি বেশি, কারণ 2 দিনে আমার একটু ভালো লাগতেছে, মনে হচ্ছে আর একটু ইনভেস্ট করি নিজের উপর। সো আই ওয়াজ লাইক এইটা কেমন কথা, হ্যাঁ কেন? দেন আই স্টার্টেড কলিং পিপল যে আমি কেন, অ্যান্ড নো ওয়ান হ্যাড অ্যান অ্যান্সার। Damn. যে আমি বাদ, আর লাইক আমি মানুষকে কি বলবো এখন, and I have a flight to catch in 2 hours, হ্যাঁ, যে আমি মানে এটা বোঝানো খুব মুশকিল। তো আমি প্রথম কথা মনে হলো কি আমাকে মানে ব্যাট দিয়ে বাড়ি দিছে, লাইক আই হাই, এইটা তো খুব ডিফিকাল্ট। এখন আই ট্রাই টু ফিগার আউট কেন 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 কেন, তো যাই হোক আই কল্ড সামওয়ান এন্ড সেড ওকে কাম টু সিলেট and we'll figure out something. আমি একে বলি বলো, ওকে বলো, ওকে বলো, ওকে বলো, everyone is like avoiding যে আনসার দেয় না। পরে ইভেন্চুয়ালি আই গট টু নো যে বললো যে ওর ইংলিশ তো খুব খারাপ, হ্যাঁ। আই ওয়াজ লাইক যে মানে সিবান্দা কাজ করে যেখানে, আমি ইউ উড প্রবাবলি ডোন্ট নো হিম, সিবান্দা কাজ করতেছেন, হ্যাঁ। তো আমার ইংলিশ খারাপ, ফাইন, অ্যান্ড ইটস বিন অনলি 2 days, আর আমি তো অফকোর্স আমি একজন আমেরিকানের মতো বা ব্রিটিশদের মতো ইংলিশ বলি না, আই স্পিক লাইক এ বাংলাদেশি। Right. আর এবং খুব নেগেটিভলি, যে খুব একটা স্ল্যাং ইউজ করে কথাটা আমার কাছে আসলো। আর ওই দিন মনে হলো, বাই দ্য ওয়ে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইংলিশে পড়ছি, নো ওয়ান এভার সেড যে আমার ইংলিশ ওই ওয়ার্ডটা ইউজ করে, যে নো ওয়ান সেড দ্যাট। মানে আমি জানি যে প্রবাবলি মানে একদম বেস্ট না, বাট I was ashamed যে মানে আমি কেন কাজ করতে গেলাম, আমার মনে হলো যে I don't fit in here, মানে আমি আসলে বুঝাইতে পারবো না যে how bad it was. So আমার বলছে মানুষের দিকে তাকাতে পারবো না আমি, স্পেশালি ক্রীড়া সংশ্লিষ্ট মানুষজন, সবাই তো জানবে না, বিকজ দেয়ার আর ফ্রেন্ডস যারা ফ্র্যাঞ্চাইজে আছে, তারা তো বলবে কি রে তুই কই, হ্যাঁ আমি তাদের কি বলবো, আমি সিলেটে আমি কাজ করতেছি না। দেন মাঠের লোকজন এভরিওয়ান, বাট আই হ্যাড দ্য গাটস সবাইকে বলে, দেন মাই জার্নালিস্ট ফ্রেন্ডস তারা আমাকে বলতেছে, আমি সিলেটে কি ব্যাপার সাইড ভাই, খুব ভালো হচ্ছে তো, আপনি করতেছেন না আজকে? দেন বললাম যে না ভাই আমাকে বাদ দিয়ে দিচ্ছে। তো কেন ভাই আমার ইংলিশ ভালো না। সো আই ওয়াজ সো ডিপ্রেসড, আমার মনে হয় যে আই হ্যাভ লস্ট 6 months অফ মাই লাইফ, হ্যাঁ, যে এইটা নিয়ে চিন্তা করতে 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 যে এটা ছাড়া আমি কিছু ভাবতেই পারতাম না। এটা একটা ফেলিয়ার। আর আরো একটা ফেলিয়ার বলি যে আমি যখন শুরুতে নিউজ পড়া শুরু করি, তো আগে আমি সংবাদ পাঠক ছিলাম 2006 সালে, আমি এত খারাপ নিউজ পড়তাম, এত খারাপ, আমি এটা বুঝাইতে পারবো না। তো আমার তখন মাই কারেন্ট ওয়াইফ, দেন গার্লফ্রেন্ড, সে আমাকে শুরুর দিকে অনেক দিত, সাপোর্ট দিত যে না না করো করো। একদিন সে বলল, আমি জিমে গেছিলাম, ওখানে আসছে সবাই হাসাহাসি করতেছিল তোমাকে নিয়ে, লাইক কি চলতেছে। দেন আই ডিসাইডেড যে আচ্ছা কাজ করব না। তো আমি চ্যানেলের নিচে নামছি, একজন আমাকে বলল যে ভাই শোনেন একটা কাজ করেন, আপনি আর টিভিতে কাজ করেন না। কেন ভাই? বলে এই আপনি নিউজ পড়া শুরু করলে নিউজ রুমে মিউট করে দেয়, বলে এই যে শুরু হয়েছে প্যান প্যানানি। তো আমি তো পরিস্থিতি এত খারাপ হয়ে গেল, আমার ড্রাইভারও আমাকে বলা শুরু করলো, স্যার এই যে হাতটা যেরকম করেন ভালো লাগে না। তো তারপর ওই যে আমাকে যখন ওই কথাটা বললো প্যান প্যানানি, তখন আমি তাকে বললাম, এটা একটু ড্রামাটিক বাট ইটস এ ট্রু স্টোরি, আমি বললাম যে ভাই তাহলে প্যান প্যানানির শেষ আপনি দেখবেন। আমি ছেড়েই দিতাম, বিশ্বাস করেন, ও যদি কথাটা আমাকে না বলতো। ওই কথাটা বললো আমাকে, ও আমার ইগোকে হার্ট করলো। দেন আই সেড ওকে,
লেটস সি এই প্যানপ্যানানি কত দূর যায়। 14 years not bad. ও ইয়া, জোস, খুব ভালো লাগছে। ফারজিদ ভাই, আপনার কিছু যদি বলেন। আমি তো অত সাহসী মানুষ না ভাই, সাবিরের মতন সিরিয়াসলি সহজ স্বীকারোক্তি। সত্যি কথা, আমাকে I've been a performer for আছি পারফর্মার হিসেবে অনেক মানে বেশ মানে কিছুদিন হয়েছে আর কি। তো সেটা হচ্ছে এটাই সাবিরকে ওই দিনই আমি বলছিলাম যে মানে প্রবলেমটা কি। প্রবলেমটা হচ্ছে আমাকে আমি আমি আর সাবির আমরা দুজনে এমন ভাবে গ্রুমড হয়েছি একই জায়গা থেকে, এমন ভাবে গ্রুমড হয়েছি যে আমরা কিন্তু পারফরমেন্সটা দেওয়ার মানুষ। হ্যাঁ, পারফরমেন্সটার জন্য আমি যদি একা মানুষ হই একটা পারফর্মার, আমার পিছনে কিন্তু অ্যাটলিস্ট 3টা মানুষ থাকবে যারা কিনা দেখবে যে আমি স্টেজে উঠবো, স্টেজে মাইকটা ওখানে, হ্যাঁ, এবং স্টেজে প্রোগ্রাম শেষ হওয়ার পরে তারপরের বিষয়টা কিরকম হবে, পেমেন্ট সিস্টেম, ব্লা ব্লা ব্লা, যা যা আনুষঙ্গিক যা থাকে, হ্যাঁ, সেই মানুষটা কিন্তু আমি না। সাবিরকে ওই দিনই আমি সেটা বলছিলাম যে এই রিয়েলাইজেশনটা আমার অ্যাকচুয়ালি অনেক পরে আসছে, হ্যাঁ, ভেরি রিসেন্টলি আই উড সে, যে ওই জিনিসটা যে আমি আজকে এখন আমি দেখি তো অনেক মিউজিশিয়ান আছে যারা একই দিনে গান রিলিজ করছে, একই দিনে মিউজিক ভিডিও রিলিজ করছে কনসার্টের ফাঁকে, এবং ওই দিনই কনসার্ট অ্যারেঞ্জ করছে। এই বিষয়টা আমার ভিতরে অ্যাকচুয়ালি ছিল, হ্যাঁ, এসছে এটা মানে বহুদিন পরে অনেক রিয়েলাইজেশন এর পরে এই জিনিসগুলো এসেছে। তো এখন অ্যাকচুয়ালি ওই সময়টা যেখানে আমাদের ইউনো একটা দুটা জিনিসের জায়গায় আমাদের 10টা-12টা জিনিস একসাথে উঠাতে হচ্ছে, এই জ্ঞানটা আগে আমার ছিল না সত্যি। এখন ওভাবে চেষ্টা করছি। এই বিশাল মানে একটা বিশাল বাড়ি বলেন বা যা কিছুর পরেই এই রিয়েলাইজেশনটা এখন আসছে। একেবারে সত্যি কথা সাবির, তোকে তো ওই দিন বললাম। ইমরান ভাই, আপনার ফেলিয়ার শুনি। রাইট, ফেলিয়ারের গল্প যদি বলি, লাইক মানে শুরুর থেকে, মানে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন যখন করি, তখন কিন্তু একটা বড় চিন্তা ছিল যে লাইক যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তখন একটা চ্যালেঞ্জ ছিল যে লাইক উই হ্যাভ টু গেট সাম জবস। তখন ওয়ারিদ টেলিকম, গ্রামীণ ফোন তখন টেলিকম ইঞ্জিনিয়ার নিচ্ছে। তো তখন একটা চিন্তা ছিল যে লাইক সিজিপি এর পিছে না দৌড়াবো নাকি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করব, ওইটা একটা ব্যাপার ছিল। এবং শুরু থেকে কিন্তু আমরা যারা নেটওয়ার্কার, উই নো লাইক থাউজেন্ডস অফ পিপল, বিভিন্ন ধরনের মানুষের সাথে কাজ করার সুবাদে বা নেটওয়ার্কিং এর সুবাদে পরিচয় হয়। ওই ব্যাপারটা থেকে আমি কিন্তু আমার যে ইঞ্জিনিয়ারিং পেশা, ওইটা থেকে মানে বলতে পারেন যে স্বইচ্ছায় কুইট করে আমি স্বেচ্ছায় মার্কেটিং এ আসলাম। এবং আমার ফার্স্ট জব ছিল স্পোর্টস মার্কেটিং এ ব্যাক ইন 2011, রাইট আফটার গ্রাজুয়েটিং ফ্রম নর্থ সাউথ ইউনিভার্সিটি। আমি তখন বিপিএল এ সেকেন্ড সিজনে আমি জয়েন করি স্পোর্টস অ্যাজ এন হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স ঢাকা ফ্র্যাঞ্চাইজের। দ্যাট ওয়াজ আ বিগ বুস্ট, যে আমরা তখন আইপিএল দেখতাম, আইপিএল দেখার মতন থেকে অনেক কিছু শিখতাম, যে কিভাবে প্রোডাক্ট প্লেসমেন্ট করতে হয়, কিভাবে মহেন্দ্র সিং ধোনি এতগুলা ব্র্যান্ড এন্ডোর্স করে, বা বিরাট কোহলি বা সচিন টেন্ডুলকার। ওইখান থেকে শুরু করে কিন্তু একটা আমরা স্পোর্টস মার্কেটিং মানে সেলফ প্রোক্লেম স্পোর্টস মার্কেটিং মানে স্পেশালিস্ট হয়ে গেলাম। তখন তো কোনো মানে তখন আপনাদের মতন অত বড় কোম্পানি ছিল না যারা বড় আকারে কাজ করে, বা এখন যতটা ব্যাপ্তি, তখন কিন্তু আমরা ফেসবুকের থ্রুতে কানেক্ট হয়ে কিন্তু স্পোর্টস ডিলগুলা ক্র্যাক করতাম ওই সময় 2011, 12, 13। তো আমি প্রায় 4 বছর 2016 পর্যন্ত এই ফিল্ডে ছিলাম, স্পোর্টস ফিল্ডে। তো ওইটা ছিল আমার একটা বড় ওই জায়গায় কিন্তু আমার সাকসেসটা আসেনি। কেন আসেনি? ইটস অনলি বিকজ অফ দ্য প্রফেশনালিজম। সাবির ভাই বা অন্যান্য যারা স্পোর্টসের সাথে সংশ্লিষ্ট, তারা এই জিনিসটা ফেস করে রেগুলার বেসিসে, যেটা আমরা আগে ফেস করে এসেছি। এবং যে দেখছে ও জানে যে লাইক we have initiated different projects to support different franchises, but ultimately ওগুলো হয় নাই। না হওয়ার একটা বড় কারণ হচ্ছে প্রফেশনালিজম, এডুকেশন এন্ড ভিশন। আমরা যেভাবে স্পোর্টসটাকে দেখতাম, বা আমরা যেভাবে স্পোর্টসটাকে সামনে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করতাম, সবাই স্পোর্টসটাকে, আপনি আমার সাথে এগ্রি হবেন,
দেখতে চাই যে হলো আমের ব্যবসার মতন। এই সিজনে আমের আমরা এতগুলো সাপ্লাই আসছে, এই আমগুলা বিক্রি করে আমরা পরবর্তীতে লিচুর ব্যবসায় যাব। সো ওই জিনিসটা ছিল আমার জীবনের একটা বড় ফেইলার স্পোর্টস মার্কেটিং এ, যেখানে আমি স্ব ইচ্ছায় রিটায়ার্ড করছি যে লাইক দ্যাটস এনাফ, কারণ অনেক টাকা মার্কেটে মানুষের কাছ থেকে পাই যেগুলো একবারে এখন আর মানে কি বলবো, ওগুলা সব ডোনেট করে দেওয়ার মতন অবস্থা। সো ওইটাই ছিল একটা বড় ফেইলার, বাট দ্যাট মেক্স মি মোর কনফিডেন্ট যে লাইক আমি যখন একটা টিম ডিল করতাম, একটা ফ্র্যাঞ্চাইজের ডিল করতাম আমি সম্পূর্ণভাবে 2015 সালে, আমার বয়সী একটা ছেলে তখন ফাইট করতে হচ্ছিল বড় বড় বিজনেস টাইকুনদের সাথে। আপনি যখন আপনি জানেন কাদের কথা আমি বলতেছি, বিশাল টাইকুন জি। যারা। তো Right. আমার মতন আন্ডার 30 একটা ছেলে 2015 সালে, ইট ওয়াজ প্রিটি মাচ চ্যালেঞ্জিং এন্ড এট দ্য সেম টাইম আই এনজয়েড আ লট ফাইটিং উইথ দ্য বিগ গানস। এবং ওই জায়গাটাই কিন্তু আমাকে অনেক বুস্ট করছে যে লাইক ইটস নট ওভার আনটিল আই উইন, এন্ড আই বিলিভ লাইক ইটস জাস্ট দ্য বিগিনিং। সো স্পোর্টস এর ফেইলারটা ছিল আমার জন্য একটা বড় বুস্টিং, এবং এট দ্য সেম টাইম ইটস আ ভেরি মানে কি বলবো, ইটস আ ভেরি নাইস ওয়েক আপ কল এট দ্য সেম টাইম। তো ওটাই ছিল আর কি। আমি একটা মজার স্টোরি শেয়ার করতে চাই রিগার্ডিং স্পন্সরশিপস। ফার্সিদ তুইও শোন, এটা কাজে দিবে। তো আমি ওই ব্যবসায়ীটার নাম বলবো না। তো আমি খুব একটা ছোট স্পন্সরশিপ অ্যামাউন্টের জন্য তার কাছে গেলাম। তাকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তাকে বাংলাদেশে অনেকেই চেনে, ইটস আ ম্যাসিভ কোম্পানি। তো আমি যাওয়ার পর উনি বললেন, হ্যাঁ বাবা আসো আমার অফিসে আসো। দেন বললাম আমার সাথে লাঞ্চ করো, অ্যান্ড দেন অন্য কাজ ছিল, উই হ্যাড লাঞ্চ করার পর আমি তাকে বললাম যে সো দিস ইজ মাই প্রপোজিশন, আমি এই চাই। হ্যাঁ ঠিক আছে, উইল টক অ্যাবাউট ইট। পরে উনি আমাকে আলাদা রুমে নিয়ে গেলেন, ওখানে ওনার বলে যে বাবা শুনো, আমি মাছ কিনতে গেছি, তো মাছ আলার সাথে 200 টাকা নিয়ে বার্গেন করতেছি। তো মাছ আলা আমাকে বললো যে স্যার এত বড় গাড়িতে আসেন আর আমার সাথে 200 টাকা নিয়ে এরকম করতেছেন। তো উনি বললেন, মাছ আলাকে বললাম পকেটে হাত দিয়ে, হাত পাত যা বের হবে সব তোর, যদি দান চাস তো দান নে, আর যদি ব্যবসা করতে চাস তাহলে আমার থেকে জিতে নে, আমার টাকা আমি তোকে কেন দিব? আমি তোকে রেসপেক্ট করতেছি ব্যবসা হিসাবে, আমি দিব না। সো স্পন্সরশিপের ব্যাপারটা তাই, ইউ হ্যাভ আ গ্রেট আইডিয়া বাট সরি, আমার টাকা আমি কেন দিব? আপনি তো ভাই ওই জায়গায় পার্টি তো কত টাকা খরচ করতেছেন, আমাকে 50,000 টাকা দেন, দিব না, প্লেন এন্ড সিম্পল। সো আমার এই মানে এই লেসনটা, এবং উনি আমাকে দেয় নাই ইন্টারেস্টিংলি। তো লেসনটা তারপর থেকে আমি সবসময় মাথায় রাখি যে ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, বাট সিম্পল বাট ভেরি ডিপ। আমরা কিন্তু দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছি। 1 ঘন্টা কেমনে পার হয়ে গেল আমি জানি না। একবার শেষ করবো হচ্ছে হলো ফার্সিদ ভাইয়ের লাস্টে একটা গান শুনবো ডেফিনেটলি। আর আমরা যে এখন মহামারীতে মধ্যে দিয়ে যাচ্ছি, আমরা জানি না যে কালকে কি হবে, বা আমরা কি সামনের সূর্যটা দেখতে পাবো, বা সামনে আমাদের যে ভোর হবে ওইটার জন্য আমরা কতটুকু তৈরি আমরা জানি না। বাট আমাদের মধ্যে কিন্তু ওই বিশ্বাসটা আছে, ইনশাআল্লাহ একদিন আমরা এই মহামারী পার করে সামনে চলে আসব। অনেকে কিন্তু আচার বানানো শুরু করে দিচ্ছে সামনের বছর খাওয়ার জন্য। দ্যাট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং, যেটা আমরা দেখলাম ফেসবুকে, এবং অনেক ট্রলিং হচ্ছে। তো ফার্সিদ ভাইকে জিজ্ঞেস করবো যে লাইক আপনি ভবিষ্যতের বাংলাদেশকে কিভাবে দেখতে চান, এবং হোয়াট উইল বি ইয়োর ফিউচার প্রেডিকশন অর ফিউচার, আপনি যদি বলেন যে লাইক আপনি আপনার চোখে বাংলাদেশ, সামনের বাংলাদেশ কিরকম হবে ফার্সিদ ভাই, উইথ আ পজিটিভ। সামনের বাংলাদেশ কিরকম হবে আমি তো দেখতে পাচ্ছি, আমি বলবো না আমাদের যেরকম বলা হয় একদিন বা বাংলাদেশ শীঘ্রই সিঙ্গাপুর মালয়েশিয়ার মতন হয়ে যাবে, হ্যাঁ, মানে ওইভাবে ভেগলি আমি বলতে চাই না বিষয়টা। আমি দেখছি খুব চমৎকার, ভেরি নাইস থিংস আর বিং কুকড আজকে। খুব চমৎকার জিনিস, খুব চমৎকার কাজ আজকে হচ্ছে, যেটার ফল আমরা 20 বছর, মেবি 15 years, মেবি লেস, সেটাতে আমরা পাবো। বিকজ এখন একটা চরম ঐক্য কিন্তু দেখা যায়। আমরা কি ঐক্যটা কোথায় আমি বলি, এই we have so many young entrepreneurs, সবাই ব্যবসা করে সবাই একটা জায়গায় যেতে চায়।
সো একজন আরেকজনকে হেল্প করা মানে ইউ উইল নো বেটার, বাট আমি যেটা দেখি আর কি, আমি যেটা দেখি যে প্রচুর মানুষ উঠে আসছে ব্যবসা করতে, বিভিন্ন রকমের ব্যবসা করছে। মানুষের বাংলাদেশে খাওয়া ছাড়া কোনো এন্টারটেইনমেন্ট নাই, এটা তো মানে চির চেনা একটা কথা, আমাদের খাওয়া ছাড়া এন্টারটেইনমেন্ট নাই। সেইটারও কিন্তু পরিবর্তনের একটা সুন্দর একটা মানে সূত্রপাত হয়েছিল সেটা। হ্যাঁ, এই কোভিডের কারণে সেটা আটকে গেছে। মানে তার প্রমাণ হচ্ছে যে ঢাকার আশেপাশে কিন্তু অনেক রিসর্ট, হ্যাঁ, মানুষজন ঘুরতে যেতে চায়, ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যেয়ে এই খাওয়া দাওয়া কত, প্রতিটা রেস্টুরেন্টের একই খাওয়া ভিন্ন নাম, একটা হচ্ছে রেস্টুরেন্ট এক্স, আর একটা ওয়াই, আর একটা জি, আর একটা এ বি সি, কিন্তু প্রতিটা রেস্টুরেন্টের খাওয়া একরকম। হ্যাঁ, সো যার কারণে মানুষের মানে চেঞ্জটা খুব ভিতর থেকে চেঞ্জটা আসছে। আমি এই জিনিসটা দেখি, আমি এই জিনিসটা বিশ্বাস করি। বিভিন্ন রকম ব্যবসা নিয়ে মানুষ আগাচ্ছে, এটা আজ থেকে 20 বছর পরে একটা খুব রোবাস্ট একটা জায়গায় গিয়ে দাঁড়াবে। ইন্টারেস্টিং। তো সেম গোস টু সাবির ভাই, আপনি কোশ্চেনটা শুনে নিই যে লাইক আমরা জানি যে একসময় এই মহামারী শেষ হবে, আমরা আবার আগের মতন মাঠে খেলা দেখতে যাব, মাঠ থেকে বের হব, নো ম্যাটার হোয়াট, আগের লাইফস্টাইলে আমরা ফিরে আসব। তো আপনার দৃষ্টিতে ভবিষ্যতের বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান, আরো কিভাবে আপনি চান যে বাংলাদেশ আবার ফিরে আসুক আগের মতো করে? আমি খুবই প্রো বাংলাদেশি একটা মানুষ। আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দেই যে জেসিকা আর্ডেনকে নিয়ে আমরা খুব ভালো কথা বলছি, উনি ম্যানেজ করেছেন 50 লক্ষ জনসংখ্যা নিউজিল্যান্ডের, ওকে দেন 18 কোটি মানুষ, 50 লাখ লোক আমি চিনি, আমি চিনি 50 লাখ লোক, জাস্ট কথার কথা আর কি, যে 50 লাখ লোককে ম্যানেজ করা ইজি। ঢাকায় 2 কোটি জনসংখ্যা, তার মধ্যে আমাদের এতটুক জায়গায়, ক্র্যাম্প জায়গায়, আপনার বাসায় 4 জন থাকেন আর 15 জন থাকেন, লেটস সি যে কতটুকু আপনি ম্যানেজ করতে পারেন। আপনি পারবেন না, সো ওইটা কাউকে দোষ দিয়ে লাভ না। ইয়েস, উই হ্যাভ প্রবলেমস, আমাদের অনেক সমস্যা আছে, করাপশন বলি, অনেক ইররেগুলারিটিস আছে, বাট তারপরেও আমি একটা বই পড়ছিলাম, ফ্যাক্টফুলনেস বাই হ্যান্স রসলিং, সেখানে সব উদাহরণ বাংলাদেশকে নিয়ে, স্যানিটেশন, ডিজাস্টার ম্যানেজমেন্ট, চাইল্ড মোর্টালিটি রেট, এডুকেশন, বাংলাদেশ ইজ আ রোল মডেল ওয়ার্ল্ডের জন্য। এটা আপনি আমি স্বীকার করি বা না করি, আমাকে সরকারের দালাল বলেন, যাই বলেন, হ্যান্স রসলিং তো কোনো সরকারের লোক না, এবং এটা একদিনে হয় নাই, এটা বছরের পর বছর, এটা অনেক বছরের কাজ। এর পরেও আপনারা যারা বিদেশ যান জানেন যে বাংলাদেশের ইন্টারনেট ইজ ওয়ান অফ দ্য বেস্ট। যে স্পোর্টস জার্নালিস্টরা বাইরে যাচ্ছে তারা জানে যে বাংলাদেশে ইন্টারনেট অ্যান্ড এভরিথিং অন্য যে কোনো জায়গার চেয়ে ভালো। গো টু নেপাল অর ইন্ডিয়া, এনিওয়্যার, টু বি অনেস্ট। সেখান থেকে বাংলাদেশ হ্যাজ মেড গ্রেট প্রোগ্রেস। আর আমাদের ইউথ যা করছে, এত ঝামেলা, এর মধ্যেও কিন্তু নতুন নতুন প্রজেক্ট হচ্ছে। দেখেন যে অনেকে এটা নিয়ে বললো যে আরে সবাই মিলে শুরু করে দিল এখন নট ফর প্রফিট অর্গানাইজেশন। ভালো তো, এই যে একটা ইউনিভার্সিটির ছেলে, সে ভাবছে কাউকে দিবে, ছবি তুলবে, ফেসবুকে পোস্ট করবে, এটা তো দারুণ একটা ব্যাপার। নেশা করার চেয়ে তো ভালো সে করুক না, এটাই তার নেশা হোক, দুইটা মানুষের লাভ হচ্ছে, একটু শো অফ করুক, অসুবিধা কি? কি কিউট একটা নেশন যে আমরা হঠাৎ ভাবলাম যে চলো সবার যাইতে হবে, করোনার ভয় চলে গেল, বাপ মাও নিশ্চয়ই মানা করে নাই যে নাও 5টা মানুষকে হেল্প করে আসো। এইগুলা জিনিস দেখতে হবে। ওয়ার্ল্ডের লার্জেস্ট এনজিও ব্র্যাক বাংলাদেশের, আমি আপনি জানি না আনফরচুনেটলি, কারণ আমার কাছে প্রাইড মনে হয়, কিন্তু আমরা জানি প্রতি বছর যে আমরা দূষণে নাম্বার 1 বা করাপশনে নাম্বার 1 হচ্ছি। সো এই বাস্তবতা এটাই, আমরা একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি এবং ছোট্ট একটা দেশে আমরা কানাডার চেয়ে 64 গুণ ছোট, আর আমাদের জনসংখ্যা কানাডার 5 গুণ। সো এরপরে ম্যাথসটা আপনি করে নেবেন যে যখন বিদেশ থেকে এসে বললো কেন এত ময়লা, এত একই রাস্তা দিয়ে 5 জন হাঁটতেছে, এখানে 5000 লোক হাঁটছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ওই রাস্তা ক্ষয় তাড়াতাড়ি হচ্ছে, এইটা কারো হাতে নেই। বাট ইয়েস, উই ডেফিনেটলি ক্যান ডু বেটার। কিন্তু আমার কাছে খারাপ লাগে না বাংলাদেশে থাকতে, অনেক জোশ বাংলাদেশ, মানে বন্ধুদের মধ্যে যেটা বলা যায় আর কি, ভালোই লাগে। সবকিছু কাছে, রিক্সায় চাইলে ওঠা যাচ্ছে, সবকিছু অ্যাফোর্ডেবল। সো বাংলাদেশ আগায় যাবে, এটা আসলে আমার দৃঢ় বিশ্বাস।
অসাধারণ সাবির ভাই, এবং আমরা চাই যে এই যে মেসেজটা দিলেন, এই মেসেজটা যেন মানুষ শুনুক। ইন্সপায়ারিং বাংলাদেশের মূল লক্ষ্য হচ্ছে যে এই মেসেজগুলো, এই পজিটিভ থটগুলা আমরা যেন সবখানে ছড়িয়ে দিতে পারি। কারণ আপনি একটা জিনিস জানেন যে আমাদের যে অ্যাচিভমেন্ট, পদ্মা সেতুর মতন একটি বিশাল প্রকল্প আমাদের নিজস্ব অর্থায়নে হচ্ছে, কিন্তু এই জিনিসটা নিয়ে কেউ কথা বলে না। কিন্তু ওই ওইটার পিছিয়ে ষড়যন্ত্র অ্যানালাইসিস করতে গেলে কিন্তু কয়েক হাজার মানুষ পেয়ে যাবেন যারা বিভিন্ন ধরনের সূত্র, বিভিন্ন ধরনের গুজব এটা নিয়ে কথা বলবে। আমাদের প্রাইম মিনিস্টার যেভাবে আমাদের দেশকে হ্যান্ডেল করছে, এটা ইটস ইনক্রেডিবল। এবং আমাদেরকে যখন জিজ্ঞেস করে যে লাইক ইন্সপায়ারিং বাংলাদেশ কেন, আমরা বলি ইন্সপায়ারিং বাংলাদেশ হচ্ছে হলো তার যে অবদান বাংলাদেশের প্রতি, তাকে সাপোর্ট করার জন্য, একটা ছোট্ট অবদান রাখার জন্য আমরা ইন্সপায়ারিং বাংলাদেশ শুরু করেছি। এবং আমরা বিশ্বাস করি একদিন আমরা ইন্সপায়ারিং বাংলাদেশের থ্রুতে একটি ইন্সপায়ারিং কমিউনিটি ক্রিয়েট করব, যে কমিউনিটি বাংলাদেশকে একসময় ব্র্যান্ড করবে, যে ব্র্যান্ডিংটা আমাদের এতদিন মিসিং ছিল। তো আজকে অসাধারণ একটি সময় কাটছে। লাস্ট একটা কথা বলতে চাই, আপনাদের দুইজনের হোস্টিং আমরা দেখি রেগুলারলি, ডিফারেন্ট বড় বড় অনেক সেলিব্রিটিকে আপনারা হোস্ট করেন, ফারশিদ ভাই আর সাবির ভাই। তো আপনাদের আজকে ইন্সপায়ারিং বাংলাদেশের দ্য ইন্সপায়ারিং শোতে এসে কেমন লাগছে? ফারশিদ ভাই। সত্যিকার অর্থে এই আজকে এই সেমিনারিতে এত চমৎকার, এত এই কথা বলা, ডিসকাশন তো অ্যাকচুয়ালি হয় না, খুব চমৎকার সময় কাটে, চমৎকার। এই মানে অনেক সময় ফ্রেন্ডদেরকে কল দিব করে হয় না, এই বাসায় থেকেই কিন্তু দেয়া হয় না। তো এই কথাগুলো আজকে যেসব বিষয় নিয়ে আলাপ করলাম, এগুলো নিয়ে কিন্তু অনেকের সাথে আলাপ হয়নি। এই আলাপচারিতা দরকার আছে। হ্যাঁ, মানে আমি বলছি না যে একজনকে লাইভে এসে বলতে হবে, না, ফোন করে আমরা বলতে পারি, হ্যাঁ দোস্ত এই ব্যাপার, চল কিছু একটা করি। এই একটা ফোন কনভারসেশন থেকেই একটা বড় কিছু হয়ে যেতে পারে। আড্ডা থেকেই বড় বড় জিনিস হয়েছে, এই আমাদের ঢাকাতেই হয়েছে অনেক। হ্যাঁ, সো এরকম এগুলো জিনিস অ্যাড্রেস করা উচিত, আরো এরকম হওয়া উচিত। খুব চমৎকার সময় কাটলো, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ফারশিদ ভাই ফর ইওর টাইম এন্ড এভরিথিং। এন্ড কাজী ভাই, সাবির ভাই। হ্যাঁ, আমি ছোট করার চেষ্টা করব। আমি তো টকেটিভ বাচাল প্রকৃতির ছেলে। তারপরেও যে থ্যাংক ইউ ভেরি মাচ যে আমাকে সুযোগ দেওয়ার জন্য। স্পেশালি আপনাকেও আমি দেখতে ইটস বিন অলমোস্ট 5 ইয়ার্স চিনি। ফারশিদের কথা তো বললাম, যে ভালো লাগে। আর একটা কথা বলবো যে এটা যদি একজনও দেখে থাকে, আমার কথা, আপনার কথা বা ফারশিদের কথা একজনও যদি শুনে থাকে, তার মধ্যে একটু যদি চেঞ্জ হয়, সেটাই হবে। একদম পুরো পৃথিবী আমার পাল্টে দেওয়ার দরকার নাই। হ্যাঁ, সেটাই কিন্তু ওই যে ভাইরাল হওয়ার কিন্তু দরকার নাই। দোষ শোন, ভাইরাল আমরা হতেও পারতেছি না চেষ্টা করে। সো এখন আঙ্গুর ফল টক। রাইট এখন ওটাই হচ্ছে কথা। রাইট, আমরা আমাদের একজনের মনেও যদি আমরা একটু চেঞ্জ আনতে পারি, সেটাই রাইট। আমরা কিন্তু কন্টেন্ট বিচার করি যে মানুষের ভিউজ দিয়ে না। আমরা যেহেতু মানে আমরা অনেক এখন মানুষকে বিচার করা হয় কত ভিউজ হলো, কত মানুষ কি করলো, বাট আমাদের মূল লক্ষ্য হচ্ছিল যে হাউ মাচ উই আর ক্রিয়েটিং ইম্প্যাক্ট টুয়ার্ডস আ নেশন। আমাদের ইউথের উপর কিভাবে আমরা একটু হলেও তাদের মনকে যদি নাড়া দিতে পারি, তারা যদি একটু সচেতন হয়, তারা যদি একটু ইন্সপায়ার হয়ে বাংলাদেশের প্রতি তাদের যে কন্ট্রিবিউশন, আমরা কিন্তু জাতি হিসেবে অনেক দোষারোপ করি সবসময়। আমরা সবসময় সমাধানের সমালোচনা তত্ত্বতে বেশি খুঁজে বের করি। এখন আমরা সমালোচনা করছি যে কেন এই জিনিসটা হলো, কে কার দোষ। এখন কিন্তু দোষ খোঁজাখুঁজির কোনো সময় না, এখন কিন্তু সুযোগ হচ্ছে হলো এই যা ক্ষতি হয়েছে, এই ক্ষতিটা যেন আর না বাড়ে, আর যেন সামনে আমরা এই মহামারীটাকে আর বিস্তার লাভ করতে না পারি। তো এই জিনিসটাই হচ্ছে হলো আমাদের সবাইকে জানানোর মূল লক্ষ্য। তো আর দেরি করবো না, ফারশিদ ভাইয়ের একটা গান শুনে আমরা আজকে লাইভটা শেষ করবো। ফারশিদ ভাই, ওভার টু ইউ। সাবির যে বললো যে বাংলাদেশে থাকতে ভালোই লাগে, ঢাকায় থাকতে ভালোই লাগে, হ্যাঁ, ওই অ্যাঙ্গেলটা থেকে এই গানটা, আমার যে কয়েকদিন আগে যে গানটা মিউজিক ভিডিও বের করলাম, গানটার নাম শহর। The song has a lot of reminiscing in the lyric and tune and the whole composition. মানে এমনও হয়েছে আমি যেসব জায়গায় আগে অফিসের পরে গিয়ে আড্ডা মারতাম, শো এর আগে আড্ডা মারতাম, সেই জায়গাগুলো আমি একা হেঁটে I tried to collect some collect mood. এইভাবে গানটা কম্পোজ করা। তো গানটার নাম হচ্ছে শহর। আমাদের সবাইকে নিয়ে, আমাদের ভালো শহর, ঢাকা শহরের ভালো লাগার জিনিসগুলা নিয়েই হচ্ছে এই গানটা। There it goes.
শহর তোমার আমার নতুন পুরাতন এ শহর প্রথম প্রেমের মতো ছুঁয়ে আছে মন। বদলে গেছে সব ব্যস্ততার উৎসব চারিদিকে খুঁজে যাই নিজেকে যদি তুমি চাও যাবা স্মৃতির মিছিলে হারাতে গলি গলি ঘুরে আবার আসবো আমি হাত বাড়াতে চেনা আলো আধারের মাঝে এখানে জীবন এখন বড় কঠিন হাজারো শব্দে মৃত্যু হয় প্রতিদিন হতাশার আবরণ ঢেকে আছে মন কি যে হলো সবই এলোমেলো যদি তুমি চাও যাবা স্মৃতির মিছিলে হারাতে গলি গলি ঘুরে আবার আসবো আমি হাত বাড়াতে চেনা আলো আধারের মাঝে এরপর একটা চমৎকার গিটার সোলো আছে সেটার জন্য ইউটিউবে যেতে হবে শহর লিখলেই আসবে শহর ফার্স্টে দিলেই চলে আসবে থ্যাংক ইউ Right. Thank you, Sabir bhai, and thank you, Farshid bhai, for amazing times. আমার personally আমার খুব ভালো লাগছে। So ইনশাআল্লাহ আবার দেখা হবে। আমরা একদিন করোনা পরবর্তী সময়ে একদিন মিট করব to get the real feedback এই সময় কি ছিল আর কি এগুলো নিয়ে কথা বলতে। Until then বাসায় থাকবেন, সুস্থ থাকবেন আর ইনশাআল্লাহ পরিবারকে নিয়ে সাবধানে থাকবেন। ধন্যবাদ। কোভিডের পরে কিন্তু একটা বড় পরিবর্তন আসবে বলে আমি মনে করি পুরো মানব জাতির উপরে সেটার জন্য বাংলাদেশ আমার বিশ্বাস রেডি থাকবে রাইট অবশ্যই টিল দেন ইনশাআল্লাহ দেখা হবে গুড বাই আসসালামু আলাইকুম